আমরা যারা অনেক আগে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমাদের যদি জিজ্ঞেস করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সবচেয়ে কঠিন হয়, আমরা সবাই বলি সাস্টের প্রশ্নটাই সবচেয়ে কঠিন হয়। তবে বর্তমানে সময় বদলেছে, সাস্টের প্রশ্ন আর আগের মতো কঠিন নাই। আমি 2024-25 সেশনে সাস্টের বায়োলজি কোশ্চিনটা দেখলাম, অনেকগুলো প্রশ্ন রিপিট হয়েছে। অর্থাৎ অন্য বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের বায়োলজি কোশ্চিনটা হুবহু সাস্টে কমন এসছে। অর্থাৎ তুমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোর বায়োলজি কোশ্চেনগুলো সম্পর্কে জানো, তাহলে সাস্টে কিন্তু অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাবে। তবে একটা সমস্যা আছে, সাস্টে কিন্তু সব ধরনের বায়োলজি এমসিকিউ রিপিট হয় না। বায়োলজি প্রশ্নের একটা প্যাটার্ন আছে, একই প্যাটার্নের এমসিকিউ বারবার রিপিট হয়। সেই প্যাটার্নটা তোমার নাও জানা থাকতে পারে। তোমাদের সুবিধার কথা মাথায় রেখে, সাস্টের প্যাটার্নটা মাথায় রেখে, বিগত বছরের বায়োলজি কোশ্চেনগুলোর মধ্য থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 300টা বায়োলজি এমসিকিউ বাছাই করেছি। এই টপ 300টা বায়োলজি এমসিকিউ সলভ আমি এই ক্লাসে তোমাদেরকে করাই দিব। এতে করে সাস্টের বায়োলজি কোশ্চেন সম্পর্কে একটা সুন্দর ধারণা তোমার তৈরি হবে। সাস্টে যেহেতু ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়, তোমার ফুল সিলেবাসে 24টা অধ্যায়ের একটা সুন্দর রিভিশন হয়ে যাবে এই ক্লাসে। হয়তো তোমাকে আমি 100% কমন দিতে পারবো না, কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা 10-12টা প্রশ্ন ইজিলি কমন পাবে। 2 ঘন্টার ভিডিও থেকে তুমি যদি 10টা এমসিকিউ কমন পাও, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া যে তোমাকে অল্প সময়ের মধ্যে অনেকটা প্রশ্ন আমি তোমাকে কমন দিতে পারছি। এই ভিডিওটাকে আমরা 2 ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা যেটা করেছি, সাস্টের সালভিত্তিক এমসিকিউগুলো সলভ করেছি। এরপরে আমরা সাস্টের অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলো সলভ করেছি। অধ্যায় ভিত্তিক এমসিকিউ সলভের ব্যাপারটা কিন্তু খুবই স্পেশাল। এখানে আমরা এমন দারুণ দারুণ সব এমসিকিউগুলোকে সিলেক্ট করেছি, যেগুলো থেকে তোমার প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা প্রথমে জানবো সাস্ট এ ইউনিট 2024-25 সেশনের যেই 20টা বায়োলজি কোশ্চিন, সেগুলো সলভ। প্রথম প্রশ্নটা দেখো, আলোক রশ্মির কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ঘটে? আমরা জানি লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। তোমরা বলো তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে 630 থেকে 750 এর আশপাশেই হয়, এটাই তুমি উত্তর দিতে পারো। মানব দেহের সারা শরীরে লোমে আবৃত থাকে কোন রোগের কারণে, কোন অসুখের কারণে আমাদের গায়ের মধ্যে প্রচুর লোম তৈরি হয়? এই অবস্থাটাকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে অতিরিক্ত, হাইপার মানে হলো অতিরিক্ত, আর ট্রাইকোসিস মানে হলো লোম তৈরি। লোম তৈরি, গায়ের মধ্যে অতিরিক্ত লোম তৈরির যে সমস্যাটা, সেটাকেই বলা হয় কিন্তু হাইপার ট্রাইকোসিস। ঘাস ফড়িংয়ের দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস পাল্টানোর প্রক্রিয়াটাকে কি বলা হয়? যাই হোক, এই খোলস মোচনের প্রক্রিয়াটাকে কি বলা হয়? তোমরা মনে রাখবে, খোলস মোচনের প্রক্রিয়াটাকে বলা হয় মোল্টিং। ঠিক আছে, আর এই যে এগডাইসন, এটা একটা হরমোনের নাম, বুঝছো? এটা একটা হরমোন। এই হরমোনটাই হলো খোলস মোচন করে। এটা হলো খোলস মোচনের জন্য দায়ী হরমোন। ঠিক আছে, এটা মোচনের জন্য দায়ী হরমোন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হাইড্রা এর মেসোগ্লিয়ার পুরুত্ব কত ন্যানোমিটার? এই ব্যাপারটা কিন্তু আমাদের বইয়ে আছে। হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব আমাদের বইয়ে আছে, কিন্তু বইয়ে আছে মাইক্রোমিটার এককে। বইয়ে আছে এভাবে 0.1 মাইক্রোমিটার। দেখছো, ফার্স্টে প্রশ্নে কিন্তু গ্যাঞ্জাম পাকাই দিছে। কিন্তু আমাদের এখানে প্রশ্নতে বলেছে ন্যানোমিটারের কথা। আমরা জানি মাইক্রোমিটারকে 1000 দিয়ে গুণ করলে ন্যানোমিটার পাওয়া যায়। অর্থাৎ 0.1 মাইক্রোমিটার মানে হচ্ছে এর সাথে 1000 গুণ করলে হবে ন্যানোমিটার। তাহলে কত হচ্ছে বলতো? 100 ন্যানোমিটার। বুঝছো, একক নিয়ে একটা ঝামেলা আছে। 100 ন্যানোমিটার তুমি উত্তর দিবে এখানে, মেসোগ্লিয়ার পুরুত্ব। মাইক্রোনিউট্রিয়েন্টের যুগল কোনটি? মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তোমরা জানো গাছের মধ্যে কিছু খনিজ লবণ বেশি পরিমাণে প্রয়োজন, তারা ম্যাক্রো। যারা কম পরিমাণে প্রয়োজন তাদেরকে বলা হয় মাইক্রো। এখানে মাইক্রো কে কে আছে দেখো, এই যে সোডিয়াম যেটা আছে, এটা কিন্তু মাইক্রো, কিন্তু পটাশিয়াম আবার ম্যাক্রো। ক্যালসিয়াম যেটা, এও ম্যাক্রো, ম্যাগনেসিয়ামও ম্যাক্রো। আমাদের মাইক্রো খুঁজতে হবে। আয়রন এবং জিঙ্ক এই দুইজনই কিন্তু মাইক্রো, এটা উত্তর হবে। ঠিক আছে, এখানে মোলিবডেনাম আর আছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কিন্তু ম্যাক্রো আর মোলিবডেনাম আবার মাইক্রো। এটাই পারফেক্ট অ্যান্সার হয়ে গেল। কোন দ্রবণে কোষের প্লাজমোলাইসিস ঘটে? এখানে দেখো হাইপারটনিক দ্রবণ এবং হাইপোটনিক দ্রবণ সম্পর্কে বলা আছে। এই দুটো কনসেপ্ট কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ধরা যাক এটা একটা কোষ, এটা একটা কোষ। কোষের চারপাশে যে দ্রবণটা আছে, সেটা যদি কোষের ভেতরকার দ্রবণের চেয়ে বেশি ঘন হয়, হাইপার মানে অতিরিক্ত, বুঝছো? কোষের বাইরের দ্রবণটাই বেশি ঘন, তখন সে দ্রবণটাকে বলা হয় কিন্তু হাইপারটনিক দ্রবণ। আর যদি দেখা যায় কোষের বাইরের দ্রবণটা খুব হালকা, কোষের ভেতরটাই বেশি ঘন, কোষের ভেতরের দ্রবণটাই বেশি ঘন, এটাকে বলে হাইপোটনিক। হাইপো মানে হলো কম। তাহলে কোষের তুলনায় কোষের বাইরের দ্রবণটা যদি বেশি ঘন হয়, সেটা হলো হাইপারটনিক দ্রবণ। আর কোষের বাইরের দ্রবণ যদি কোষের তুলনায় একটু হালকা হয়, সেটার নাম হলো হাইপোটনিক দ্রবণ। তোমরা অভিস্রবণের নীতিতে জানো যে কম ঘন থেকে বেশি ঘনর দিকে পানি চলে আসে। তার মানে এই যে হাইপারটনিক দ্রবণের ক্ষেত্রে যেটা হবে, কোষের ভেতরকার পানিটা বাইরের দ্রবণে বেরিয়ে আসবে।
কোষের ভেতর পানিটা বাইরে দ্রবণে বেরিয়ে আসলো, এতে করে কোষটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। এই প্রসেসটাকে কিন্তু বলা হয় প্লাজমোলাইসিস। ঠিক আছে, হাইপারটনিক দ্রবণের কাছে যদি কোষটাকে রাখা হয় তখন প্লাজমোলাইসিস হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে জানো, কোষের বাইরে যেহেতু হালকা দ্রবণ, কোষের ভেতরে যেহেতু ঘন দ্রবণ, বাইরে থেকে পানি কোষের ভেতরে প্রবেশ করবে, বুঝছো? এতে করে কোষটা ফুলে উঠবে। এটাকে বলা হয় রস স্ফীতি, এটাকে বলা হয় রস স্ফীতি, টার্জিডিটি বলা হয় এটাকে, টার্জিডিটি বা রস স্ফীতি বলা হয়। ঠিক আছে, যাই হোক, প্লাজমোলাইসিসের কথা বলেছে এখানে, হাইপারটনিক এই ব্যাপারটাই উত্তর হবে। ঠিক আছে, বুঝছো আশা করি। মানবদেহে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কত নম্বর ক্রোমোজোমে? আমাদের সব মিলে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 11 নম্বর যে ক্রোমোজোমটা আছে, এই যে 11 নম্বর ক্রোমোজোম, এই 11 নম্বর ক্রোমোজোমের কোনো একটা জায়গাতেই ইনসুলিন উৎপাদনকারী জিনটা থাকে। ঠিক আছে, ধরা যাক 11 নম্বর ক্রোমোজোমের এই জায়গাতে ইনসুলিন উৎপাদন করার জন্য দায়ী যে জিন সেটা থাকে। উত্তর তুমি দিবে 11। 80S রাইবোসোমের অধিকারী কে? তোমরা জানো 80S রাইবোসোম থাকে সাধারণত প্রকৃত কোষে, প্রকৃত কোষে। এই কয়টার মধ্যে দেখো তো এগুলোর মধ্যে প্রকৃত কোষকে। এই ব্যাসিলাস এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আদি কোষ। সিউডোমোনাস এও কিন্তু একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আদি কোষ। স্টেপটোমাইসিস এটাও কিন্তু একটা ব্যাকটেরিয়া মানে আদি কোষ। অ্যাসপারজিলাস, হ্যাঁ এটা একটা ছত্রাকের নাম। অ্যাসপারজিলাস হচ্ছে একটা ছত্রাক, আর আমরা জানি ছত্রাকেরাই কিন্তু হয় প্রকৃত কোষ, অর্থাৎ এটাই উত্তর হবে। বুঝতে পারছো? 80S রাইবোসোম অ্যাসপারজিলাসের মধ্যে থাকবে। সবাত শ্বসনে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে কতটি এনজাইমের প্রয়োজন? আমরা জানি সবাত শ্বসনের প্রথমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ওই পাইরুভিক অ্যাসিডটাকে এখানে পাইরুভেট বলা হচ্ছে। যাই হোক, গ্লুকোজ থেকে প্রথমে মনে করো তৈরি হলো হচ্ছে পাইরুভেট, পাইরুভেট। এই প্রক্রিয়াটার নাম কিন্তু গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় গ্লাইকোলাইসিস। তোমরা এটা হয়তো জানো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে সব মিলে 10টা বিক্রিয়া হয় এবং 10টা এনজাইমের ব্যবহার হয়। এখানে 10টা বিক্রিয়া আছে এবং 10টা এনজাইম আছে। তাহলে বলতো গ্লুকোজ থেকে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড তৈরি করার নাম হলো গ্লাইকোলাইসিস। এখানে এনজাইমের সংখ্যা হলো কত? 10। এই যে 10 উত্তর হবে। করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কেমন? দেখো তো, করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি SSRNA। SS মানে জানো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। করোনা ভাইরাসের যেই নিউক্লিক অ্যাসিডটা সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এই জন্য বলা হয় SSRNA। এটা মুখস্থ রাখবে তোমরা। কোন পিরিয়ডকে মাসের যুগ বলা হয়? তোমরা এটা মুখস্থ রাখবে, জিওলজিক্যাল টাইম স্কেল থেকে এসেছে। ওই যে জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় শেষের দিকে একটা স্কেল পাবো, ওখান থেকে তোমার পড়তে হবে এই সিলুরিয়ান। ঠিক আছে, সিলুরিয়ান পিরিয়ডকেই বলা হয় মাসের যুগ। সংক্রমণ থেকে সেরে ওঠার পরে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি বলা হয়? মনে করো তোমার একটা অসুখ হয়েছে, তারপরে অসুখটা কয়েকদিন পর ভালো হয়ে যায়, কিন্তু তোমার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, তোমার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। এই রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে কি বলা হয়? এটাকে বলে অ্যাডাপটিভ ইমিউনিটি, অথবা এটাকে বলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝছো? অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বিক্রিয়ার মাধ্যমে অণুজীব নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? আমাদের দেহের মধ্যে যে জীবাণুগুলো ঢুকে তাদেরকে বলে অ্যান্টিজেন। অ্যান্টিজেন দেহের মধ্যে ঢুকলে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরে। অ্যান্টিবডি এসে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় এসে জীবাণুটাকে একদম ঘিরে ধরে, তারপর জীবাণুটাকে মেরে ফেলে। এই পদ্ধতিটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবাণুটাকে ধরে ফেলে, অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনকে ধরে ফেলে। পদ্ধতির নাম হলো অ্যাগ্লুটিনেশন। জীবকোষে সর্বাপেক্ষা বড় অণুর ধরন কি? দেখো আমাদের শরীরে সবচেয়ে বড় অণু হলো আমাদের ডিএনএ। ডিএনএ কোন ধরনের অণু বলতো? ডিএনএ কিন্তু প্রোটিনও না, কার্বোহাইড্রেটও না, ফ্যাটি অ্যাসিডও না, ডিএনএ বরং নিউক্লিক অ্যাসিড। এটা তাহলে উত্তর হবে। মিউকোপ্রোটিন পাওয়া যায় কোনটিতে? মিউকোপ্রোটিন পাওয়া যায় কোনটিতে? এটা একটা বিশেষ রকম প্রোটিন। মিউকোপ্রোটিন পাওয়া যায় হলো মিউকাসে। মিউকাস মানে হলো পিচ্ছিল পদার্থ। মিউকাস মানে হলো পিচ্ছিল পদার্থ। বুঝছো? পিচ্ছিল পদার্থ থাকে এই যে অ্যাসেরিশিয়া কোলাই বা ইকোলাইয়ের যে কোষ প্রাচীর রয়েছে সেখানে, এখানে পাওয়া যায় হলো মিউকোপ্রোটিন। এটা মুখস্থ করতে হবে। ইন্টিগ্রাল প্রোটিন কোনটির গঠন উপাদান? তোমরা মনে রাখবে পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিডযুক্ত প্রোটিন এগুলো পাওয়া যায় কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লি কি আছে না? এখানে ইংরেজিতে অপশন আছে। এই যে প্লাজমা মেমব্রেন, এটা মানে তো কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন মানে হলো কোষ ঝিল্লি। এখানে পাওয়া যাবে ইন্টিগ্রাল প্রোটিন। ধান, গম এবং পাটের ক্রোমোজোম সংখ্যা যথাক্রমে কত? তোমরা মনে রাখবে ধান থেকে ধ্যান, মানুষ ধ্যান করে দিনটা 24 ঘন্টা। গমের ক্রোমোজোম নাম্বার ধানের জাস্ট উল্টা, অর্থাৎ 42। পাটের ক্রোমোজোম নাম্বার হলো 14। ঠিক আছে, এই কয়টা তোমরা মনে রাখবে, 24, 42, 14 কোথায় আছে?
24, 42, 14, এই যে দেখো 24, 42, 14, এটা উত্তর। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পেন্টোজ সুগারের পার্থক্য নির্ধারণকারী কার্বনের অবস্থান কোনটা? তুমি ডিএনএ অথবা আরএনএ এর যদি গঠন দেখো তাহলে দুজনের গঠনই কিন্তু এরকম সেম, বুঝছো? এরকম একটা পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ সুগারের এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এই 2 নাম্বার কার্বনের নিচের দিকে যদি OH থাকে সেটা হয় রাইবোজ সুগার। রাইবোজ সুগার আরএনএ এর বেলায় ব্যবহার হয়। আর এই অক্সিজেন যদি তুমি মিশিয়ে দাও তাহলে হয় যায় ডিঅক্সিরাইবোজ সুগার। এটা আমরা ডিএনএ বানাতে ব্যবহার করি। তোমরা এই জিনিসটা বুঝলে সবাই? 2 নাম্বার কার্বনের অক্সিজেনের কারণে, 2 নাম্বার কার্বনের অক্সিজেন থাকা না থাকার কারণেই কিন্তু ডিএনএ এবং আরএনএ তৈরি হয়, বুঝছো? তাহলে ডিএনএ আরএনএ নির্ধারণকারী কার্বনের অবস্থান কত বলো? 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের কারণে ডিএনএ এবং আরএনএ আলাদা হতে পারে। উদ্ভিদের বিভাজনক্ষম যে কোনো সজীব অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরির ক্ষমতাকে কি বলা হয়? এর মানে হচ্ছে গাছের 1 সেন্টি কোষ থেকে পুরো একটা গাছ বানানো যায়, গাছের মধ্যেই ক্ষমতাটা আছে। এই ক্ষমতাকে বলে টটিপোটেন্সি। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছে, অনেকবার এসেছে, এই তথ্যটা মনে রাখতে হবে তোমাদের। কতগুলো থাইলাকয়েড একত্রে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে গঠিত স্তূপটাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টের যখন তুমি গঠন দেখবে তখন দেখতে পাবে ক্লোরোপ্লাস্টের মধ্যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এরকম অনেকগুলো থাইলাকয়েড একটার পর একটা সজ্জিত হয়। এই অনেকগুলো থাইলাকয়েডের যে স্তূপটা আছে সেটাকে বলা হয় গ্রানা অথবা গ্রানাম। এই গ্রানা অথবা গ্রানাম এটাই কিন্তু উত্তর হবে। দেখো একটা সেশনে 20টা প্রশ্ন থাকে, আমরা 24-25 সেশনের কিন্তু 20টা প্রশ্নের উত্তর জানলাম। এবার চলো আমরা 16-17 সেশনের প্রশ্নগুলোর উত্তর জানবো। এখন তোমরা বলতে পারো যে স্যার মাঝখানের কয়েকটা সারের প্রশ্ন আপনি বাদ দিলেন কেন? আমি আসলে বাদ দিইনি, প্রশ্ন পাওয়া যায়নি। কারণ তোমরা জানো যে সাস্ট কিন্তু দীর্ঘদিন গুচ্ছর ভেতরে ছিল, এই জন্য প্রশ্ন কিন্তু পাওয়া খুব কঠিন। আমরা এর আগের সেশনগুলোর পাচ্ছি, এই মাঝখানের কয়েকটা সেশনের প্রশ্ন পাওয়া যায়নি, ঠিক আছে? তো আমরা 16-17 সেশনের যে বায়োলজি কোশ্চেনগুলো সেগুলো আমরা একটু দেখবো। দেখো 1 নম্বর প্রশ্নটা, শ্বসনিক বস্তু টার্টারিক অ্যাসিড এর RQ কত? RQ মানে হলো রেসপিরেটরি কুশেন্ট, মানে শ্বসনিক হার। কার্বন ডাই অক্সাইড বর্জন এবং অক্সিজেন গ্রহণের যে হারটা ওটাই হলো RQ। তো এটা যদি আমরা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে চিন্তা করি তাহলে RQ সাধারণত 1 পাওয়া যায়, কিন্তু টার্টারিক অ্যাসিডের RQ পাওয়া যায় 1.66। এটা মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে? ম্যালিক অ্যাসিডটা মুখস্থ করতে হবে। ম্যালিক অ্যাসিডের এই যে এটা হয় 1.33, ম্যালিক অ্যাসিডের এটা হয়, আর গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু হয় 1, ঠিক আছে? এই তথ্যগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করো। HIV সংক্রমিত রোগীর আক্রান্ত টি সেল এক ধরনের প্রোটিন তৈরি করে। আচ্ছা, ভাইরাস আক্রান্ত কোষ এক ধরনের প্রোটিন তৈরি করছে যা সুস্থ টি সেলের সাথে সংযুক্ত হয়ে টি সেলকে আক্রমণ হতে রক্ষা করার চেষ্টা করে। সেই প্রোটিনটির নাম কি? অর্থাৎ ভাইরাস আক্রান্ত কোষের মধ্যে কি তৈরি হয়? তোমরা সবসময় মনে রাখবে ভাইরাস আক্রান্ত কোষের মধ্যে ইন্টারফেরন নামক একটা উপাদান তৈরি হয়। কি তৈরি হয়? ইন্টারফেরন। এই যে ইন্টারফেরন উত্তর আছে, এটাই উত্তর হবে। সবসময় মনে রাখবে ভাইরাস আক্রান্ত কোষের মধ্যে ইন্টারফেরন তৈরি হয়, এটা একটা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। একজন মহিলা 3বার গর্ভবতী হলেন, 3বারই তার ভ্রূণ নষ্ট হলো। পরবর্তী সময়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানালেন তিনি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। এটি কি ভাইরাস বলে তুমি মনে করো? তোমরা মনে রাখবে সাইটোমেগালো ভাইরাস বলে একটা ভাইরাস আছে যে ভাইরাসটা ভ্রূণ নষ্ট করে দেয়, গর্ভপাত ঘটায়। সাইটোমেগালো ভাইরাস, এই যে দেখো CMV, এটাই হলো সাইটোমেগালো ভাইরাসের হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটাই উত্তর হবে। 1 অণু গ্লুকোজকে 2 অণু অ্যাসিটাইল কোয়েতে পরিণত করতে একটা ব্যাকটেরিয়াকে কয়টি এনজাইম ব্যবহার করতে হবে? দেখো একটা গ্লুকোজ আছে, এই গ্লুকোজকে প্রথমে তৈরি করা হয়, পরিণত করা হয় পাইরুভিক অ্যাসিডে বা পাইরুভেটে, বুঝছো? এই জায়গায় তো 10টা এনজাইম লাগে, এটা ইতিমধ্যে আমরা জেনেছি। গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি করতে 10টা এনজাইম লাগে। এখন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে এটা তৈরি করতে আরো একটা এনজাইম লাগে, বুঝতে পারছো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করা মানে হলো গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করা মানে হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো সব মিলে কিন্তু এনজাইম লাগছে 11টা। তাহলে উত্তর তুমি দিবে এখানে 11টা। ওকে, তারপরে দেখো, মনে করো একটি জীবকোষ গ্লুকোজ দিয়ে সমাজ শাসন শুরু করলো। আচ্ছা, 1 অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করলো। এই প্রক্রিয়া চলাকালে কয়টি ধাপে শক্তি উৎপন্ন হবে? তোমাদের যদি আমি বিক্রিয়া করে দেখাই তাহলে ভালো হতো। তোমরা মনে রাখবে একটা গ্লুকোজ যখন ধাপে ধাপে শক্তি উৎপাদন করে শেষ পর্যন্ত 9টা ধাপে শক্তি তৈরি হয়, ঠিক আছে? শেষ পর্যন্ত 9টা ধাপে শক্তি তৈরি হয়। এটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, জাস্ট তোমরা মুখস্থ করবে। বাংলাদেশের জাতীয় পাখি কোন গোত্রের অন্তর্ভুক্ত? এই টাইপের এমসিকিউ বর্তমানে আসবে না, এমনি জাস্ট সালের মধ্যে আছে বলে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই যে দেখো মুসিক্যাপিডি এই গ্রুপের মধ্যেই কিন্তু থাকে।
উদ্ভিদের ডিএনএ কে ভাইরাল ডিএনএ এর সাথে সংযুক্ত করে তা একটা ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করতে কোনটি দরকার? তার মানে ডিএনএ কে তুমি অন্য কারোর সঙ্গে সংযুক্ত করবে, সংযুক্ত করার জন্য লাইগেজ এনজাইম লাগবে। ওকে, প্রথমটা আমরা পেলাম লাইগেজ। তারপর ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করতে কোনটা লাগবে? তোমরা মনে রাখবে লাইগেজ তো এখানে লাগেই, এবং সেই ডিএনএটাকে যখন ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তর করতে হয় তখন কিন্তু হচ্ছে এই পলিমারেজ এনজাইমটার প্রয়োজন হয়। তাহলে লাইগেজ এবং পলিমারেজ এই দুটো উত্তর তুমি দিবে। ডিএনএ থাকে কোষের কোন কোন জায়গাতে? তোমরা মনে রাখবে কোষের 3 জায়গায় ডিএনএ থাকে। নিউক্লিয়াসে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে এবং প্লাস্টিডে ডিএনএ থাকে। তাহলে এটাই কিন্তু উত্তর, ঠিক আছে? এটাই উত্তর হবে। সব কয়টা জায়গায় কিন্তু ডিএনএ থাকে। প্রাণী কোষের প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের মধ্যে সাধারণত কি থাকে? মানে একটা কোষের বিভিন্ন আবরণের মধ্যে কোন কেমিক্যালটা থাকে? তোমরা মনে রাখবে আবরণ গঠন করার জন্য মেইনলি কাজ করে হলো লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনই হচ্ছে বিভিন্ন রকম আবরণ বা মেমব্রেন তৈরি করে। এই জিনিসটা মনে রাখতে হবে। প্রোটিন থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? প্রোটিন একটা অন্যরকম সোর্স, সেখান থেকে তুমি গ্লুকোজ বানাতে চাও, এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো মানে গ্লুকোজ, নিউ মানে নতুন কোনো সোর্স থেকে, জেনেসিস মানে তৈরি করার প্রক্রিয়া। এটাই উত্তর হবে। তারপরে দেখো এই সেশনটা গেল, আমরা আবার 10-11 সেশনের প্রশ্নটা দেখব। মাঝখানে সেশনের প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে না, আমি অনেক খুঁজেছি পাইনি, এই জন্য গ্যাপ দিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু তোমাদের আরও আমি অনেক প্রশ্ন পেয়েছি, সেগুলো তোমাদের দেখাবো। অধ্যায় ভিত্তিকের সময় আরও অনেক প্রশ্ন অ্যাড হবে, সাল ভিত্তিক প্রশ্নগুলো এভাবেই আমি শুধু পেয়েছি। তাহলে দেখো 10-11 সেশনের প্রথম প্রশ্নটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোষের কোন জায়গাতে থাকে? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার গায়ে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এই যে ক্রিস্টিগুলো থাকে না, এই ক্রিস্টিগুলোর গায়ে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। এই যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, মাইটোকন্ড্রিয়া উত্তর হবে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? আমরা জানি মাইটোসিস যখন বিভাজন হয় তখন দুইটা ঘটনা ঘটে। মাইটোসিস বিভাজনের সময় দুটো ঘটনা ঘটে। একটা কোষ থাকে, প্রথমে যেটা হয় কোষের নিউক্লিয়াসটা ভেঙে 2 টুকরা হয়, তারপরে দেখা যায় কোষ ভেঙে 2 টুকরা হয়। তোমরা মনে রাখবে যে নিউক্লিয়াসের বিভাজনটা হলো 2 টুকরা নিউক্লিয়াস হয়ে গেল, এই প্রক্রিয়ার নাম হলো ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? কোষ ভেঙে 2 টুকরা হলে সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। নেফ্রনের কাজ কি? নেফ্রন থাকে আমাদের কিডনিতে, কিডনির গাঠনিক এককই বলা হয় কিন্তু নেফ্রনকে, ঠিক আছে? নেফ্রনের কাজ হচ্ছে আমাদের রক্তকে পরিষ্কার করা, রক্ত থেকে দূষিত পদার্থ অপসারণ করা। এটাই হলো কিডনির নেফ্রনের কাজ। কিডনির কাজও এটাই, রক্তকে পরিষ্কার করা। মানুষের শরীরে প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে? প্যারোটিড গ্রন্থি এক ধরনের লালা গ্রন্থি, এটা থাকে কানের ঠিক নিচে, এই জায়গাতে প্যারোটিড গ্রন্থি থাকে, কানের নিচে উত্তর হবে। চোখের ছানির অস্ত্রোপচারে কোন এনজাইম প্রয়োগ করা হয়? চোখের ছানি মানে হলো চোখের লেন্স ঘোলা হয়ে যাওয়া। চোখের লেন্স ঘোলা হয়ে গেলে সেখানে ট্রিপসিন নামক এনজাইম দিলে চোখের ছানিটা বেশ পরিষ্কার হয়ে যায়, চোখের লেন্সটা পরিষ্কার হয়। কোন এনজাইম তাহলে ব্যবহার হবে? ট্রিপসিন এনজাইম ব্যবহার হবে, মনে রাখতে হবে। নিচের কোনটি ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোসোমে নিয়ে যায়? মেসেঞ্জার আরএনএ যেটা, তার কাজই হলো বার্তাকে বহন করা। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ উত্তর হবে। এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এখানে উত্তর হবে। নিচের কোন ভাইরাসটি বার্ড ফ্লু রোগ ছড়ায়? তোমরা মনে রাখবে বার্ড ফ্লু রোগ ছড়ায় এক ধরনের ভাইরাস, যার টাইপটাকে বলা হয় H5N1, ইনফ্লুয়েঞ্জা H5N1, এটা হলো বার্ড ফ্লু। এই ভাইরাসটা আছে না H1N1, এটাকে বলে সোয়াইন ফ্লু, ঠিক আছে? তারপরে দেখো মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে কোন স্নায়ুর উৎপত্তি? ঠিক আছে, আমরা মনে রাখবো 12 জোড়া করটিক স্নায়ু রয়েছে। আমাদের মনে রাখার নেমোনিক অনেকটা এরকম, অলিয়া আপু আকলো তাকে, তাই আব্বুর ফেসের আদর গেল ভেগে, ঠিক আছে? স্পেশাল হাইকোর্ট হবে। আমি এটা অনেকবার পড়িয়েছি, অন্য ভিডিওগুলোতেই শিখিয়েছি, তোমরা অলরেডি আশা করি জানো এটা। তো যাই হোক, তোমরা মনে রাখবে প্রথম 2 জোড়া করটিক স্নায়ু এরা অগ্র মস্তিষ্ক থেকে তৈরি হয়। পরের 2 জোড়া করটিক স্নায়ু এরা হচ্ছে মধ্য মস্তিষ্ক থেকে তৈরি হয়। মানে 3 নাম্বার এবং 4 নাম্বার করটিক স্নায়ু মধ্য মস্তিষ্ক থেকে তৈরি হয়। প্রথম হচ্ছে অলি আপু, অলফ্যাক্টরি এবং হচ্ছে অপটিক, বুঝছো? 3 নাম্বার হচ্ছে আকলোতাকে, মানে অক্লোমোটর এবং ট্রোক্লিয়ার। এই অক্লোমোটর এবং ট্রোক্লিয়ার এই দুইজন কিন্তু হচ্ছে মধ্য মস্তিষ্ক থেকে তৈরি হয়। দেখো মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশের কথা বলা হচ্ছে, এখান থেকে শুধু ট্রোক্লিয়ার তৈরি হয়। মধ্য মস্তিষ্কের অঙ্কীয় তল থেকে তৈরি হয় কিন্তু অকুলোমোটর। আমার কথাগুলো আশা করি বুঝতে পারছো তোমরা। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দেয়? এটা কিন্তু 1997 সাল হবে। আর বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছিল এই যে এটা 1999। বাংলাদেশ সরকার আরো 2 বছর পরে এটাকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করতে পেরেছিল। তাহলে 10টা প্রশ্নের মধ্যে লাস্টে এবার দেখবো আমরা কোনটা ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ মানে হলো লোনা পানির উদ্ভিদ। তুমি জানো যে হচ্ছে সুন্দরবনের যে পানি, সেই পানিটা হলো লবণাক্ত পানি, সেখানে যে উদ্ভিদগুলো জন্মে সেটাই হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর মধ্যে দেখে যে গরান যে উদ্ভিদটা, এটাই কিন্তু সুন্দরবনের উদ্ভিদ, ঠিক আছে?
এবার আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো সলভ জানবো। এই পার্টটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো একটা অধ্যায়ের মধ্যে অনেক এমসিকিউ থাকে, তবে সব এমসিকিউ সাস্টে আসার মতো না। সাস্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে আমরা বাছাই করেছি। আমরা সেই এমসিকিউ গুলো সলভটাই কিন্তু জানবো। তার আগে আমাদের গুচ্ছের প্রোগ্রামগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলি। তোমরা জানো সাস্টের পরে রাবির ভর্তি পরীক্ষা, রাবির ভর্তি পরীক্ষার প্রায় 2 মাস পরে গুচ্ছের ভর্তি পরীক্ষা। 2 মাস কিন্তু একটা বড় সময়। এই 2 মাস সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো, খুব সহজেই তুমি কিন্তু গুচ্ছতে চান্স পাবে, এবং গুচ্ছতে সিটও কিন্তু অনেক বেশি। আগে কি হয়েছে একদমই ভুলে যাও। নতুন করে গুচ্ছের জন্য তুমি যদি পড়তে চাও, তাহলে আমাদের যেই গুচ্ছের বায়োলজি কোর্সটা আছে এখানে জয়েন করতে পারো। তোমাদেরকে কিন্তু আগে আমি অনেক এমসিকিউ এর ক্লাস নিয়েছি, সলভ ক্লাস নিয়েছি, এমসিকিউ গুলো শেখানোর চেষ্টা করেছি, কিন্তু কখনোই বায়োলজির কোর কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করিনি, কারণ সময় ছিল না। কিন্তু এই কোর্সে আমি তোমাদেরকে পড়াবো, বায়োলজির জন্য বই দাগিয়ে দিব, কনসেপ্টগুলো তোমাদেরকে পড়াবো। 24টা অধ্যায়ের উপরেই কিন্তু ক্লাস হবে। তুমি 24টা অধ্যায়েরই ক্লাস পাবে, কারণ গুচ্ছতে শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিছুটা কোশ্চিন আসে। ক্লাসগুলো তুমি ওয়েবসাইটে রেকর্ডেড পাবে, ফেসবুক গ্রুপেও রেকর্ডেড থাকবে। 10টা গুচ্ছের জন্য স্পেশাল লাইভ ক্লাস হবে, এবং 1000টা এমসিকিউ তোমাদের একটা সাজেশন দিয়ে দিব, যেই সাজেশন থেকে কিন্তু তুমি অনেক প্রশ্ন কমন পাবে। বুঝছো, খুবই স্পেশাল কিছু কিন্তু সার্ভিস রয়েছে এখানে। কোর্স ফি দেখো 399 টাকা, তবে এখন আরও ছাড় চলছে। রাবের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি এই কোর্সটা নিতে পারবে 299 টাকায়। আমি কিন্তু এই কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ক্লাস শেষ হলে কোর্সটা নিয়ে নিতে পারো। গুচ্ছের জন্য আমাদের আরও একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হলো আমাদের এক্সাম ব্যাচ। গুচ্ছের জন্য স্পেশাল এক্সাম ব্যাচ। এই প্রোগ্রামে আমি রয়েছে এবং তোমাদের রাকিব ভাইয়া আছে। রাকিব ভাইয়া কিন্তু গুচ্ছে অনেক ভালো করেছিল, তার যে অভিজ্ঞতাটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। আমরা যেটা করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপর 34টা এক্সাম রেখেছি, এবং দেখো বাংলা ইংরেজির উপরে 16টা এক্সাম রেখেছি। নর্মালি কিন্তু কেউ বাংলা ইংরেজির এক্সাম নেয় না, আমরা নিচ্ছি। এই 50টা এক্সাম তুমি দিতে পারবে 199 টাকায়। এটাতে কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, কারণ এমনিতেই কোর্স ফি খুবই কম। এটার লিঙ্কটাও তোমরা কিন্তু ডেসক্রিপশনে এবং কমেন্টে পেয়ে যাবে। আমি জানি গুচ্ছ তোমাদের জন্য লাস্ট হোপ হয়ে আছে, এই লাস্ট হোপে যেন তোমরা ব্যর্থ না হও, এই জন্য তোমাদের জন্য আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, কোনটা ডিএনএ এর কাজ নয়? একটু পরে দেখো। প্রোটিন সংশ্লেষণ করা, হ্যাঁ এটা করে ডিএনএ। বংশগতি বৈশিষ্ট্য ধারণ বাহন করে, ঠিক আছে। কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এটাও করে। খাদ্য কণার পরিপাক কন্ট্রোল করা, না এটা তো ডিএনএর কাজ নয়, এটাই উত্তর হবে, ঠিক আছে। প্রজাতি শনাক্তকরণেও ডিএনএর ভূমিকা আছে, ডিএনএ টেস্ট করি কিন্তু প্রজাতিকে খুঁজে বের করতে পারি আমরা। ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রিকের সাথে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? খুবই অদ্ভুত প্রশ্ন। এই যে দেখো, উইলকিন্স উত্তর হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে তোমরা। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরও আসতে পারে, তোমরা মনে রাখবে। প্রোটিন সংশ্লেষণ করে হলো রাইবোসোম নামের কোষীয় অঙ্গাণু, খুবই দরকারি জিনিস। কোনটিতে ডিএনএ এর উপস্থিতি প্রমাণিত হয়েছে? অর্থাৎ কোন কোষীয় অঙ্গাণুতে ডিএনএ আছে? তোমরা মনে রাখবে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ পাওয়া যায়। গাজরের রঙের জন্য দায়ী কোনটি? গাজরের কালার আছে, এই কালারের জন্য কোন কেমিক্যালটা দেয়? দেখো তো, এই যে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টই কিন্তু গাজরের রং সৃষ্টি করে। উদ্ভিদের যে কোনো রঙিন অংশে কিন্তু ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়? ক্রোমোজোমের মধ্যে ডিএনএও থাকে, আরএনএও থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে এবং আরএনএ থাকে, তার মানে কয় ধরনের নিউক্লিক অ্যাসিড বলো তো? 2 ধরনের। ডিএনএ অণুর প্রতি প্যাচে নিউক্লিওটাইড কতগুলা? ডিএনএ অণু পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, আমরা জানি। ডিএনএ অণু এরকম একটা প্যাচ তৈরি করে, প্যাচের মধ্যে সব মিলে 10 জোড়া বা 20টা নিউক্লিওটাইড থাকে, 20টি নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে। যে বন্ধনের মাধ্যমে দুটি ডিএনএ অণু দ্বিকুণ্ডল কাঠামো সৃষ্টি করে, অর্থাৎ ডিএনএ এর দুইটা সুতা কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? দেখো, অ্যাডেনিন আছে, থাইমিন আছে, এরা কিন্তু হাইড্রোজেন বন্ধনে দিয়ে যুক্ত হয়। গুয়ানিন আছে, সাইটোসিন আছে, এরাও হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। বুঝতে পারছো? তাহলে ডিএনএটা কোন বন্ধন দিয়ে যুক্ত বলতো? হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত। এই যে দেখো, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডিএনএ কিন্তু যুক্ত। কোন নাইট্রোজেন জাতীয় ক্ষার আরএনএতে নাই? আরএনএর মধ্যে কোন জিনিসটা থাকে না? আরএনএর মধ্যে কিন্তু থাকে না থাইমিন, আরএনএতে থাকে ইউরাসিল, থাইমিন থাকে না। আরএনএর মধ্যে থাকে না কে? থাইমিন থাকে না। কোষস্থ সকল ট্রান্সফার আরএনএ 3' প্রান্তে কোনটা থাকে? তোমরা মনে রাখবে, ট্রান্সফার আরএনএ 3' প্রান্ততে, মানে এক প্রান্ততে এই সিএএ নামের যে হচ্ছে কোডগুলা, এগুলো থাকে। মিওসিস কোষ বিভাজনের কোন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়? এটা কিন্তু কোষ বিভাজন অধ্যায়ের একটা প্রশ্ন, একটু ভুল করে আগে চলে এসেছে হয়তো। কখন বাইভ্যালেন্ট তৈরি হয়? জাইগোটিন ধাপে কিন্তু বাইভ্যালেন্ট তৈরি হয়, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? কোষ প্রাচীর বানাতে সবচেয়ে ক্ষুদ্রতম যে গাঠনিক এককটা লাগে তার নাম হলো মাইসেলি, ঠিক আছে। মাইসেলিকে একত্রিত করলে পাওয়া যায় হলো মাইক্রোফাইবিল, মাইক্রোফাইবিলকে একত্রিত করলে পাওয়া যায় ম্যাক্রোফাইবিল, তারপরে পাওয়া যায় হলো ফাইবার। কোনটি কোষঝিল্লির রাসায়নিক উপাদান নয়? কোষঝিল্লি বানাতে কোন উপাদানটা লাগে না? কোষঝিল্লি বানাতে লাগে হচ্ছে প্রোটিন, লিপিডও লাগে, খনিজ লবণও লাগে, সেলুলোজ লাগে না।
কোষ ঝিল্লি বানাতে কোনো সেলুলোজের দরকার নেই, সেলুলোজ কোষ প্রাচীরের বৈশিষ্ট্য। কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে? লাইসোসোমকে। লাইসোসোম একটা কোষকে মেরে ফেলে, লাইসোসোম নিজের কোষকে মেরে ফেলে অনেক সময়, এই জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলিকা বলা হয়। শ্বেতসার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? কোন লিউকোপ্লাস্টের মধ্যে শ্বেতসার বা অ্যামাইলোজ জাতীয় পদার্থ জমা থাকে? অ্যামাইলোজ জমা থাকে যেটা, তার নাম হলো অ্যামাইলোপ্লাস্ট, বুঝছো? শ্বেতসার জমা হয় অ্যামাইলোপ্লাস্টের মধ্যে। আর এই যে ইলায়োপ্লাস্ট, এখানে স্নেহ জমা হয়, ঠিক আছে? অ্যালিউরোপ্লাস্ট, এখানে আমিষ জমা হয়, মনে রাখতে হবে এগুলা। দুইটি ক্রোমাটিড যে গোলাকার বর্ণহীন সংকুচিত বিন্দুতে যুক্ত থাকে তার নাম কি? এই যে দেখো একটা ক্রোমাটিড, এটা হলো আরেকটা ক্রোমাটিড, সবাই মিলে এই জায়গাতে যুক্ত থাকে, এই জায়গাটার নাম হলো সেন্ট্রোমিয়ার। এই যে এটা উত্তর, এই জায়গার নাম হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারই হলো উত্তর। নিউক্লিক অ্যাসিডে বেজ ও শর্করার মধ্যে কোন বন্ধন থাকে? নিউক্লিক অ্যাসিডে বেজ ও শর্করার মধ্যে কোন বন্ধন? দেখো নিউক্লিক অ্যাসিডে এটা হলো শর্করা, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ধরা যাক এটা হলো শর্করা, আর এটা হচ্ছে নাইট্রোজেন বেজ। বেজ এবং শর্করার মধ্যে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটার নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে? একটা নিউক্লিক অ্যাসিডে বেজ এবং শর্করা, শর্করা এবং বেজের মধ্যে এই বন্ধনটা থাকে, নাম হলো গ্লাইকোসাইডিক বন্ধন। একটি কোষের সমুদয় আরএনএ এর কত শতাংশ রাইবোসোমাল আরএনএ? রাইবোসোমাল আরএনএটাই কোষের মধ্যে সবচেয়ে বেশি থাকে, কোষের প্রায় 80 থেকে 85% আরএনএ হলো রাইবোসোমাল আরএনএ, তাহলে 80 এখানে উত্তর হবে। নিচের কোনটিতে অ্যান্টিকোডন বিদ্যমান? টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন থাকে, ঠিক আছে? টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন থাকে, এমআরএনএ এর মধ্যে শুধু কোডন থাকে, এই কথাটা তোমরা মনে রাখবে। আরএনএ পলিমারেজ ডিএনএ এর যে সিকোয়েন্সে যুক্ত হয় এমআরএনএ তৈরি করে তাকে কি বলা হয়? প্রোমোটার থেকে সব ঘটনা শুরু হয়, এখানে উত্তর হবে প্রোমোটার। যে তিনটি কোডন অ্যামিনো অ্যাসিড নির্ধারণ করে না বরং ট্রান্সলেশন বন্ধ করে দেয়, ট্রান্সলেশন বন্ধ করে দেয় বা স্টপ কোডন কারা? ঠিক আছে, ট্রান্সলেশন বন্ধ করে দেয় তাদেরকে বলে স্টপ কোডন। স্টপ কোডন হলো ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনজন, ঠিক আছে? এই কয়জন হলো স্টপ কোডন। তাহলে আমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর একটা অধ্যায় শেষ হলো। আমরা কোষ বিভাজন এই অধ্যায়টা নিয়ে এবার কথাবার্তা বলবো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো জানবো। দেখো সাস্টের একটা প্রশ্ন, 56টি ক্রোমোজোম বিশিষ্ট কোনো একটি জীবের মাতৃকোষ প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষসমূহের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আমরা জানি মিওসিস বিভাজন 2 ধাপে হয়, এরকম হয় 2 ধাপে হয়। প্রথম ধাপে 2টা কোষ তৈরি হয়, পরের ধাপে 2টা থেকে 4টা কোষ তৈরি হয়। তোমরা মনে রাখবে প্রথম ধাপে মিওসিস 1-এ কিন্তু ক্রোমোজোম নাম্বার কমে, অর্থাৎ এখানে যদি 56টা ক্রোমোজোম থাকে তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার হবে 28টা। 28টা পরের ধাপে কিন্তু ক্রোমোজোম নাম্বার কমে না, অর্থাৎ এখানে হবে 28টা, 28টা, 28টা এবং 28টা। এই হচ্ছে ঘটনা। মিওসিস বিভাজন কিন্তু এভাবে হয়, প্রথমে ক্রোমোজোম নাম্বার কমে, পরে কিন্তু কমে না। এখানে বলছে প্রথমে বিভাজন শুধু হলো, তারপরে অপত্য কোষগুলোর মধ্যে ক্রোমোজোম কত, মানে এই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত? 28 উত্তর দিতে হবে আমাদের, 28 উত্তর। একটি কোষ সফলভাবে বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? ধরা যাক একটা কোষ বিভাজন করে 2টা কোষে পরিণত হলো, এই 2টা কোষ আবার প্রস্তুতি নিয়ে আবার মাতৃকোষে পরিণত হলো, তারপর তারা আবার বিভাজন করলো। এই যে মধ্যবর্তী সময়টা, এই যে বাচ্চা কোষগুলো বড় হলো যে মধ্যবর্তী সময়ের মধ্যে, এই সময়টাকে কি বলা হয়? এটাকে বলে ইন্টারফেজ। এটাকে বলা হয় ইন্টারফেজ, মনে রাখতে হবে। টিউমার কোন কারণে তৈরি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার তৈরি হয়, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার হয়। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো পানি শোষণ করে ক্রমান্বয়ে সংকুচিত হয়, সরু ও লম্বা হয়? মানে ক্রোমোজোম আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ক্রোমোজোম গঠন হয় প্রোফেজে, ক্রোমোজোম নষ্ট হয়ে যায় কিন্তু টেলোফেজে। কোথায় টেলোফেজ? এই যে এটা, এটাই উত্তর হবে। মাইটোসিসে কোষের ভেতরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস, আগেও তোমাদেরকে বলেছি। নিউক্লিয়াসের বিভাজনের নাম হলো ক্যারিওকাইনেসিস। বিভাজনক্ষম কোষে কোন পর্যায়ে ডিএনএ অণুর অনুলিপন হয়? ডিএনএ আসলে প্রতিলিপন হয়, এই ঘটনার নাম হলো ইন্টারফেজ। তোমরা জানো ইন্টারফেজে 3টা ঘটনা, G1, S এবং হলো G2। এই যে এস এ কিন্তু হলো ডিএনএর যে রেপ্লিকেশনের ঘটনাটা সেটা হয়। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে? বিষুবীয় অঞ্চল মানে হলো কোষের মাঝখান। কখন ক্রোমোজোমগুলো কোষের মাঝখানে এই জায়গাতে চলে আসে? সবগুলো ক্রোমোজোম এই যে এই জায়গাতে কোষের মাঝখানে চলে আসে। কখন এটা করে? মেটাফেজে। কোষ বিভাজন কালে কোন ধাপে ক্রোমোজোমগুলো বিভিন্ন অক্ষরের মতো তৈরি হয়? বিভিন্ন অক্ষরের মতো ক্রোমোজোম পাওয়া যায় অ্যানাফেজে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কোন প্রক্রিয়ায় জীবদেহের ক্ষতস্থান পূরণ হয়?
মাইটোসিসের মাধ্যমেই কিন্তু আমাদের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি হয়। তাহলে উত্তর হবে কি মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে আমাদের ক্ষয়পূরণ ও বৃদ্ধি হয়। সিনাপসিস ঘটে কোন ধাপে? তোমরা মনে রাখবে সিনাপসিস মানে হলো একই টাইপের ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়া। এটা হয় জাইগোটিনে। ঠিক আছে, জাইগোটিনে একই টাইপের দুটো ক্রোমোজোম পাশাপাশি চলে আসে, এই জিনিসটাকে বলা হয় সিনাপসিস। মিওসিসে বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি হয় কোন উপপর্যায়ে? একই টাইপের দুটো ক্রোমোজোম পাশাপাশি চলে আসার ব্যাপারটাকে বলে সিনাপসিস, আর দুইটা ক্রোমোজোমকে একসাথে বলা হয় বাইভ্যালেন্ট। দুটাই হয় জাইগোটিনে। উত্তর হবে জাইগোটিন। কতবার এসে দেখছো এই প্রশ্ন, আরও আসবে। যেটা বারবার আসে সেটা আসতেই থাকে। ক্রসিং ওভার হয়, জাস্ট তাকাও কতবার এসছে। ক্রসিং ওভার কোন ধাপে হয়? তোমরা মনে রাখবে প্যাকাইটিনে। প্যাকাইটিনে হয় ক্রসিং ওভার। প্যাকাইটিনে আরো দুটা ঘটনা ঘটে, টেট্রার তৈরি হয়, ঠিক আছে, তারপরে কায়াজমা জিনিসটা তৈরি হয়, কায়াজমা হয়, আর ওই যে ক্রসিং ওভারের কথা তো বলা হচ্ছেই। ঠিক আছে, টেট্রাট, কায়াজমা এবং ক্রসিং ওভার এগুলো হয় প্যাকাইটিনে। কোষ রসায়ন এই অধ্যায়টা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানকার কিছু এমসিকিউ আমরা একটু দেখি। কোন ধরনের এনজাইম লিপিডকে বিশ্লিষ্ট করে, লিপিডকে পরিপাক করে কোন এনজাইম? দেখো তো, লাইপোলাইটিক এনজাইম। লাইপো মানে হলো লিপিড, লাইটিক মানে হলো ভেঙে ফেলা। এই এনজাইমটাই কিন্তু লিপিডকে ভেঙে ফেলে বা পরিপাক করে, লাইপোলাইটিক উত্তর হবে। চোখের ছানির অস্ত্রোপচারে যে এনজাইম ব্যবহার করা হয় তার নাম কি? ট্রিপসিন নামক একটা এনজাইম ব্যবহার করে চোখের ছানিটার অপারেশন করা হয়। উত্তর হবে ট্রিপসিন এনজাইম। তোমাদের আগেও মেবি এটা আমি বলেছি। করোনারি থ্রম্বোসিসের জন্য দায়ী কে? করোনারি থ্রম্বোসিস মানে হলো হার্ট অ্যাটাক, বুঝছো? করোনারি থ্রম্বোসিসটা একসময় হার্ট অ্যাটাক হয়ে যায়। হার্ট অ্যাটাক হয় কার কারণে? এই যে দেখো লিপোপ্রোটিন গুলো আছে না, লিপোপ্রোটিন গুলো কি করে আমাদের শরীরের অপ্রয়োজনীয় চর্বিগুলোকে নিয়ে গিয়ে হার্টের ভেতরকার রক্তনালীতে রেখে আসে। এই কালপ্রিট গুলোর কারণে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়, লিপোপ্রোটিনের কারণে। বিশেষ করে একজনের নাম হলো এলডিএল, ঠিক আছে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই কিন্তু এই রকমটা করে, বিভিন্ন চর্বিকে নিয়ে গিয়ে আমাদের রক্তনালীর গায়ে রেখে আসে। কোন এনজাইম আর্দ্র বিশ্লেষণ না করে কোনো অণুকে ভেঙে দুই টুকরা করতে পারে? নাম হলো লাইয়েজ। লাইয়েজ এনজাইমের এটাই স্পেশালিটি, সে আর্দ্র বিশ্লেষণ না করে একটা অণুকে ভেঙে টুকরা টুকরা করতে পারে। লাইয়েজ উত্তর হবে এখানে। বাস্তুতন্ত্রের মধ্যে উৎপাদক দ্বারা উৎপাদিত জটিল খাদ্য এর নাম কি? তোমরা মনে রাখবে বাস্তুতন্ত্রতে উৎপাদককে, ধরা যাক একটা উদ্ভিদ, উদ্ভিদ কোন খাবারটা তৈরি করে? এগুলোর মধ্যে উদ্ভিদ তৈরি করে কোনটা? দেখো তো, উদ্ভিদ কিন্তু মেইনলি গ্লুকোজই তৈরি করে, ঠিক আছে। তবে আরো স্পেসিফিক ভাবে যদি বলতে সুক্রোজ, সেটা আমরা উত্তর দিতে পারতাম। উদ্ভিদ সুক্রোজে কনভার্ট করে ওই খাবারটা বিভিন্ন জায়গায় পরিবহন করতে পারে। নিচের কোনটি রিডিউসিং সুগার? রিডিউসিং সুগার মানে হচ্ছে এমন একটা সুগার যার অ্যালডিহাইড বা কিটোন গ্রুপগুলো ফ্রি থাকে, মুক্ত থাকে। তোমরা মনে রাখবে মনোস্যাকারাইড গুলো সাধারণত হয় রিডিউসিং সুগার। এই যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ থাকতে পারতো, ঠিক আছে, রাইবোজ হতে পারতো, এগুলো হলো রিডিউসিং। কিন্তু যারা হলো ডাইস্যাকারাইড, বিশেষ করে হচ্ছে সুক্রোজ, বেশিরভাগ পলিস্যাকারাইড, এরা হলো নন রিডিউসিং সুগার। এই যে এরা হলো নন রিডিউসিং সুগার। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা। গ্লুকোজ অণুগুলো পরস্পর আবদ্ধ হয় সেলুলোজ তৈরি করে যে বন্ধনের মাধ্যমে। সেলুলোজের মধ্যে দুটো গ্লুকোজ থাকে, বুঝছো? দুটো গ্লুকোজ পরপর যুক্ত হয় সেলুলোজ গঠন করে। কোন বন্ধনটা থাকে? তোমরা মনে রাখবে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। একটু খুঁজে বের করি। বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে সেলুলোজের মধ্যে, ঠিক আছে। আর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, এই বন্ধনটা থাকে কিন্তু তোমরা মনে রাখবে অ্যামাইলোজ নামক একটা পদার্থের মধ্যে। অ্যামাইলোজ নামক শর্করার মধ্যে কিন্তু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এগুলা কিন্তু বন্ধনের নাম। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? লিপোপ্রোটিনগুলোর মধ্যে এইচডিএল এই উপাদানটা রক্তের মধ্যে একটু বেশি থাকলে ভালো, এ খারাপ না। এলডিএল খারাপ, এ বাটপা কিন্তু আমাদের ওই যে হার্টের অসুখ সৃষ্টি করে। সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড কোনটা? তোমরা মনে রাখবে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হলো মেথিওনিন। আরও আছে সিস্টিন নামক একটা অ্যামিনো অ্যাসিড, এটাও সালফারযুক্ত। সিস্টেইন নামক একটা অ্যামিনো অ্যাসিড আছে, এটাও হলো সালফারযুক্ত। সিস্টিন, সিস্টেইন এবং মেথিওনিন এগুলো হচ্ছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। ওকে, ভালো করে মুখস্থ করবে। অ্যামিনো অ্যাসিডের পলিমার কি? অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে যদি পরপর সাজানো হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে যদি এভাবে পরপর সাজানো হয়, তাহলে যে লম্বা চেইনটা পাওয়া যায় তাকে কিন্তু বলা হয় প্রোটিন, ঠিক আছে। এনএডিপি কি? এনএডিপি নামের যে পদার্থটা, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কোএনজাইম, ঠিক আছে। এনএডিপি একটা কোএনজাইম হিসেবে কাজ করে। ফলের রস তৈরি করতে কোন এনজাইমের প্রয়োজন? পেকটিন নামক একটা এনজাইম। এটা ফলের রস তৈরি করার জন্য না, জাস্ট ফলের রসকে পরিষ্কার করার জন্য এটা ব্যবহার হয়। কোন এনজাইম আর্দ্র বিশ্লেষণ না করে অণুকে দুই ভাগে ভাগ করতে পারে? এটা আগেও একবার জেনেছি আমরা, লাইয়েজ উত্তর হবে। এবার অণুজীব অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা জানবো। দেখো, ডেঙ্গু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটা?
ডেঙ্গু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হলো ফ্লাভি ভাইরাস। এই ফ্লাভি ভাইরাসের কারণেই কিন্তু আমাদের ডেঙ্গু হয়, বুঝছো? তারপরে দেখো কোনটা ভাইরাস জনিত রোগ নয়? এইডস ভাইরাসের কারণে হয়, জলাতঙ্ক র্যাবিস ভাইরাসের কারণে হয়, হেপাটাইটিস এ বি এরকম ভাইরাসের কারণে হয়। কিন্তু দেখো হুপিং কাশি এটা বোর্ডেটেলা পার্টুসিস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ধনুষ্টঙ্কার এটা ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। ডিপথেরিয়া কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। পোলিও পোলিও এই তো এটাও তো ভাইরাসজনিত অসুখ, একটু ভুল করে মনে হয় দিয়েছে। অ্যানথ্রাক্স আবার হলো ব্যাকটেরিয়া জনিত অসুখ, বুঝছো? এই পলিওটা একটা ভুল অপশন দেওয়া আছে, এটা হবে না। তারপর দেখো টাইফয়েড এটাও ব্যাকটেরিয়া জনিত অসুখ, কলেরা এটাও ব্যাকটেরিয়া জনিত অসুখ। দেখো এগুলো সবাই কিন্তু ব্যাকটেরিয়া জনিত অসুখ। এই একটা প্রশ্নের মধ্যে এতগুলো অপশন কিভাবে হয়েছে জানো? সাস্টে এই প্রশ্নটা অনেকবার এসেছে, তো অন্য অপশনগুলো ঠিকই ছিল, জাস্ট এই অপশনটা বারবার আলাদা হয়েছে বলে একই প্রশ্ন আলাদা আলাদা করে না লিখে অপশনগুলো অনেকটা বাড়াই দেওয়া হয়েছে। এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। যে চক্রের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়া ফাস্ট তৈরি হয়, শোনো, ভাইরাস এসে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করে নতুন যদি ভাইরাস উৎপাদন হয়, এই পদ্ধতিটাকে কিন্তু বলে লাইটিক চক্র, বুঝছো? এই পদ্ধতির নাম তখন বলা হবে লাইটিক চক্র। এই চক্রের মাধ্যমে কিন্তু নতুন ভাইরাসের উৎপত্তি হয়, ব্যাকটেরিয়া মরে যায়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কোথায় থাকে? সাধারণত এইচআইভি এই ভাইরাসটা এসে মানুষের শরীরে ঢুকে তার যে আরএনএটা আছে সেটাকে সে কনভার্ট করে ডিএনএ তে রূপান্তর করে নেয়। আরএনএ থেকে ডিএনএ রূপান্তর করার এই পদ্ধতির নাম হলো রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই জায়গাতে যে এনজাইমটা লাগে তার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটা শুধু এইচআইভি ভাইরাসের মধ্যে পাওয়া যায়, সব ভাইরাসের মধ্যে জিনিস থাকে না। সিউডো নিউক্লিয়াস যুক্ত একটি অণুজীব সাবটিলিন তৈরি করে। আচ্ছা, একটা অণুজীব সাবটিলিন তৈরি করে, তা কি? সাবটিলিনটা আসলে কি এটা জিজ্ঞেস করেছে আমাদের। সাবটিলিন কি? সাবটিলিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের নাম, বুঝছো? ব্যাসিলাস সাবটিলিস নামক একটা হচ্ছে জীবাণু বা ব্যাকটেরিয়া, সে হলো সাবটিলিন নামের একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে। সাবটিলিন হলো অ্যান্টিবায়োটিকের নাম। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এটা কোন ধরনের পরজীবী? এটা হলো ম্যালেরিয়ার জীবাণু, বুঝছো? ম্যালেরিয়ার জীবাণু এটাকে বলা হয় অন্তঃপরজীবী, মানে এটা কোষের ভেতরে বসবাস করে, তো এই জন্য এটাকে বলে অন্তঃপরজীবী। নিচের কোনটি দিয়ে ভাইরাস গঠিত? এই উপাদানগুলোর মধ্যে ভাইরাসের শরীরে কি কি থাকে? তোমরা মনে রাখবে ভাইরাসের শরীরে থাকে হলো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের চারপাশে একটা এরকম কভার থাকে, যে কভারটা সাধারণত প্রোটিন দিয়ে গঠিত হয়, এবং ভাইরাসের ভেতরে থাকে হলো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, এটা উত্তর হবে। সার্স, করোনা, ইবোলা এগুলো কোন ধরনের ভাইরাস? এগুলোকে বলে ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, সার্স, করোনা, ইবোলা এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। এগুলো এমন ভাইরাস যারা একটা পোষক থেকে বের হয় আরেকটা পোষকের গিয়ে রোগ সৃষ্টি করে, তাদেরকে কিন্তু বলে ইমার্জিং ভাইরাস। যেমন এই যে হচ্ছে ইবোলার কথা বলি বা করোনার কথা বলি, এগুলো কিন্তু মানুষের অসুখ তৈরি করতো না, আগে অন্য জীবের অসুখ তৈরি করতো, হুট করে মানুষের অসুখ তৈরি করা শুরু করেছে, এই জন্য এরা কিন্তু হলো ইমার্জিং ভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোথায় থাকে? তোমাদের ইতিমধ্যেই বলেছি, এটা খুবই স্পেশাল। এইচআইভির মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের এনজাইমটা থাকে। ব্যাকটেরিওফাজ প্রধানত কোন চক্রের মাধ্যমে বংশ বিস্তার করে? ব্যাকটেরিওফাজ লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র করে। এখানে লাইসোজেনিক নাই, শুধু লাইটিক আছে, এটাই উত্তর হবে। ডেঙ্গু ভাইরাস অ্যান্টিজেনের NS1 এর পূর্ণরূপ কি? নন স্ট্রাকচারাল প্রোটিন 1 হবে। নন স্ট্রাকচারাল প্রোটিন 1, এটা উত্তর হবে। ঠিক আছে, খুব ভালো করে বুঝে উত্তর দিও। হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর রক্তে কোনটির পরিমাণ জানতে হয়? মানে হেপাটাইটিস বি আক্রান্ত রোগীটাকে কিভাবে টেস্ট করা হয়? টেস্টের নাম হলো HBsAg, এটাই হলো টেস্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। একটা জীব পরীক্ষা করে দেখা গেল এর ক্রোমাটিন বডিতে নিউক্লিক অ্যাসিড থাকলেও কোনো প্রোটিন নাই, এবং রাইবোসোম 30S এবং 50S সাবইউনিট দ্বারা গঠিত। জীবটি কি? তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এটা। ব্যাকটেরিয়ার কিন্তু ডিএনএর ভিতরে কোনো প্রোটিন থাকে না, বুঝছো? হিস্টোর প্রোটিন কিন্তু ডিএনএর আশপাশে থাকে না, এবং ব্যাকটেরিয়ারই কিন্তু 30S এবং 50S নামের টুকরা দ্বারা তার রাইবোসোমটা গঠিত। ব্যাকটেরিয়া এখানে উত্তর হবে। দেখো এই যে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া একরকম বৈশিষ্ট্য, বুঝছো? এটাই উত্তর হবে। ফানজাই যদি দাও, ফানজাইয়ের মধ্যে কিন্তু 80S রাইবোসোম আছে, মানে 60S এবং 40S এর সমন্বয়ে গঠিত। নিচের কোনটি আদিকোষের উদাহরণ? এগুলোর মধ্যে আদিকোষ কোনটা দেখো তো? স্যাকারোমাইসিস মানে হলো ইস্ট, এটা কিন্তু প্রকৃত কোষ। পেনিসিলিন এটাও কিন্তু হচ্ছে একটা ছত্রাক, এটাও প্রকৃত কোষ। অ্যাগারিকাস এটাও হলো ছত্রাক, ছত্রাক মানে হলো প্রকৃত কোষ। আচ্ছা, ব্যাসিলাস এটা ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, এটাই কিন্তু আদিকোষ। কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহার হয়? ভিনেগার তৈরি করে কে দেখো তো? ভিনেগারের হচ্ছে অ্যাকচুয়াল রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড।
এখানে অ্যাসিটিক অ্যাসিড কোনটা আছে দেখো তো, অ্যাসিটিক অ্যাসিডের নাম কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই থাকবে। এই যে দেখো অ্যাসিটোব্যাক্টার, অ্যাসিটোব্যাক্টার এটাই হলো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিটিক অ্যাসিড মানে তো ভিনেগার। পাটের আঁশ ছড়াতে কোনটা সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ, ক্লোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম নামক এই যে ব্যাকটেরিয়াটা আছে এটাই কিন্তু পাটের আঁশ ছড়াতে সাহায্য করে। ধান গাছের ব্লাইট রোগের জন্য দায়ী জীবাণু কোনটা? ধান গাছের পচন হয়, শুষ্ক পচন। এই পচনটার জন্য দায়ী যে জীবাণু তার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজা। দেখো এই যে অরাইজা স্যাটিভা মানে তো ধান, অপশন চেনা খুবই ইজি, তাই না বলো? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কোন প্রজাতির দ্বারা হয়? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া খুবই ভয়ঙ্কর ম্যালেরিয়া। এক্ষেত্রে ব্রেনের মধ্যে সমস্যা হয়, রক্তকণিকা মরে যায়, খুব ভয়ঙ্কর অবস্থা। এই ম্যালেরিয়াটা হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম নামক একটা জীবাণুর কারণে, মনে রাখতে হবে। এবার আমরা শৈবাল ছত্রাক অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো জানবো। কোন অণুজীব থেকে পেনিসিলিন তৈরি করা হয়? পেনিসিলিন কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, প্রথম বানানো হয়েছিল একটা ছত্রাক থেকে। পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক থেকে কিন্তু পেনিসিলিন নামের অ্যান্টিবায়োটিকটা প্রথম বানানো হয়েছিল। কোন ছত্রাকটি মানুষের খাবার হিসেবে ব্যবহার হয়? ব্যাঙের ছাতা, অ্যাগারিকাসকে কিন্তু আমরা খাই, ঠিক আছে? মাশরুম, অ্যাগারিকাস নামের যে মাশরুম সেটাকেই খাই। আরও স্পেসিফিকভাবে বললে অ্যাগারিকাস বিসপোরাস, এটাই ভক্ষণ করা হয় নর্মালি। ধানের পিঙ্গল বর্ণের ক্ষুদ্র দাগ রোগের জন্য দায়ী ছত্রাক কোনটা? ধানের এক ধরনের বাদামি রঙের দাগ হয়, ধানের এক ধরনের পচন হয়, এই পচনটার জন্য দায়ী কোনটা? দেখো হেলমিনথোস্পোরিয়াম অরাইজা। এই যে অরাইজা শব্দটা আছে মানেই হলো ধান, এটাই উত্তর হবে, হেলমিনথোস্পোরিয়াম অরাইজা। প্রকৃতকোষী অণুজীব কোনটা? কোন অণুজীবটা প্রকৃতকোষী? অণুজীব মানে চোখ দিয়ে দেখা যাবে না, মাইক্রোস্কোপিক সাইজে। স্টেপ্টোমাইসিস এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আদিকোষ। অ্যাজোটোব্যাক্টার এটাও ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আদিকোষ। ব্যাসিলাস, ব্যাসিলাস মানেও ব্যাকটেরিয়া, আদিকোষ। জ্যান্থোমোনাস এটাও ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে আদিকোষ। স্যাকারোমাইসিস এটা হলো ইস্ট, ইস্ট কিন্তু হয় প্রকৃত কোষ, ইস্ট কিন্তু হয় প্রকৃত কোষ। ইস্টকে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ইস্ট একটা প্রকৃত কোষ, মানে সুগঠিত নিউক্লিয়াস আছে এর ভেতরে। তার মানে এখানে ইস্ট উত্তর হবে, বুঝছো? আমি তো উত্তর দাগালাম না, ইস্ট উত্তর হবে। শৈবালের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? এগুলোর মধ্যে কোনটা সঠিক নয় দেখো তো। শৈবাল, পুকুরের শ্যাওলা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, সবুজে ওকে। সমাঙ্গ বর্গীয় সবুজ উদ্ভিদ, হ্যাঁ। শৈবালের শরীরে কোনো সুন্দর ডাল পাতা এগুলো নাই, এই জন্য সমাঙ্গ। পরিবহন তন্ত্র আছে না, শৈবালের শরীরে কোনো জাইলেম ফ্লেম নাই, জাইলেম ফ্লেম মানে পরিবহন তন্ত্র, শৈবালের শরীরটা নাই, এটাই উত্তর হবে। ঠিক আছে, জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয় না, এটাও ঠিক আছে শৈবালের ব্যাপারে। মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না কোন উদ্ভিদকে? দেখো জিমনোস্পার্ম এর সুন্দর মূলকাণ্ড পাতা আছে, টেরিডোফাইটারের সবকিছু সুন্দর মতো আছে, ব্রায়োফাইটারও কিছুটা মূলের মতো কাণ্ডের মতো জিনিসপত্র আছে, কিন্তু থ্যালোফাইটা যারা শৈবাল ছত্রাক এদের কোনোভাবে মূলকাণ্ড পাতা পাওয়া যাবে না। তবে অনেক সময় ব্রায়োফাইটাকে উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু বেশি ভালো উত্তর হলো থ্যালোফাইটা, ওই জন্য ওটা দিলাম আমি। ফ্লোরিডিয়ান স্টার্স কোন শ্রেণীর শৈবালে সঞ্চিত খাদ্য? বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমরা মনে রাখবে। রডোফাইটা বা লোহিত শৈবাল, এই শৈবালগুলোর শরীরের মধ্যে ফ্লোরিডিয়ান স্টার্স নামের একটা খাবার সঞ্চিত থাকে। ফ্লাজেলাযুক্ত স্পোরকে কি বলা হয়? যদি একটা স্পোর এর এরকম লেজ থাকে, এই স্পোরটা ইচ্ছে মতো নড়াচড়া করে বেড়াতে পারে, তার নাম হলো জুই স্পোর। ঠিক আছে, নড়াচড়া করতে না পারলে নাম হয় অ্যাপ্লানোস্পোর। তারপরে নড়াচড়া করতে পারে না, মোটা আবরণ যদি হয় তখন তার নাম হলো হিপনোস্পোর। ডবল হিপনোস্পোর হয়েছে অপশন। নিচের কোন উদ্ভিদ হতে কেলস তৈরি হয়? আসলে উদ্ভিদ কোনো কেলস তৈরি করে না, এক ধরনের সামুদ্রিক শৈবাল আছে যারা প্রচুর পরিমাণে তৈরি হলে সাগরের বুকে এক ধরনের জঙ্গলের মতো স্ট্রাকচার তৈরি হয়, এটার নাম হলো কেলস। সামুদ্রিক শৈবালেরাই হচ্ছে এই কেলসটা তৈরি করে, মনে রাখতে হবে। ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য কোনটা? একটু দেখো তো ছত্রাকের প্রধান বৈশিষ্ট্য কোনটা? ছত্রাক মানে তো বোঝো, ব্যাঙের ছাতা টাতা ওরাই হলো ছত্রাক। প্রধান বৈশিষ্ট্য হলো জাইগোটোমিওসিস, ঠিক আছে। সালোক সংশ্লেষণ হয় না, জননাঙ্গ বহুকোষী এটাও হয় না, পরিবহন তন্ত্র থাকে না, ঠিক আছে, এটাই উত্তর, প্রথমটাই উত্তর। কোনটি জলজ ছত্রাক? জলের মধ্যে বাস করে ছত্রাক, ছত্রাক পানি পছন্দ করে কিন্তু সরাসরি জলের মধ্যে বাস করে, যে স্যাপ্রোলিগনিয়া, এটা মনে রাখতে হবে। তারপর দেখো মাছের রোগ সৃষ্টি করে, ওই যে জলে বাস করবে যে সেই তো মাছের রোগ সৃষ্টি করবে, তার মানে এটার উত্তর হলো স্যাপ্রোলিগনিয়া। কষ্ট করে কিছু পড়া লাগবে না তোমাদের। ট্রাইকোফাইটন, তারপরে দেখো মাইক্রোস্পোরিয়াম, এগুলো কিন্তু আমাদের দাঁত রোগ তৈরি করে, বুঝছো? ধানের পিঙ্গল বর্ণের ক্ষুদ্র রোগের জন্য দায়ী জীবাণু, এটা আগেও আমরা পেয়েছি, উত্তর হবে হেলমিনথোস্পোরিয়াম অরাইজা। তারপরে দেখো বাণিজ্যিকভাবে নিচের কোনটি থেকে পেনিসিলিন তৈরি করা হয়? প্রথম পেনিসিলিন তৈরি করা হয়েছিল পেনিসিলিয়াম নোটাটাম থেকে, এখান থেকে প্রথম তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে, মুখস্থ রেখো। কোন ছত্রাকটি মানুষের খাবার হিসেবে ব্যবহার হয়? আমরা মাশরুমকে খাই, মাশরুমকে বলা হয় এগারিকাস, এগারিকাসকেই কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এবার ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ আমরা জানবো। কোনটি পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে?
একটা ব্রায়োফাইটের সদস্য নাম হলো রিক্সিয়া। রিক্সিয়ার শরীরের মধ্যে অনেক দূষিত পদার্থ থাকে। এটা গবেষণা করলে বোঝা যায় যে পরিবেশ কেমন দূষিত হচ্ছে। তো রিক্সিয়াটাকে এই জন্য বলা হয় পরিবেশ দূষণের সূচক। নিচের কোনটি রিক্সিয়ার বৈশিষ্ট্য নয়? রিক্সিয়াটা দেখতে এরকম। রিক্সিয়ার শরীরটা অনেকটা এরকম দলার মতো, বুঝছো? দলার মতো শরীর বলে থ্যালয়েড বলা হয়। দেহটার মধ্যে ভাস্কুলার টিস্যু তো নাই, বৈশিষ্ট্য নয়, তাহলে এটাই উত্তর হবে। ভাস্কুলার টিস্যু মানে জাইলেম ফ্লুয়েম, জাইলেম ফ্লুয়েম এর শরীরে থাকে না। দেহ গ্যামেটোফাইট, অপুষ্পক, এগুলো ঠিক আছে। নিচের কোনটিতে র্যামেন্টাম পাওয়া যায়? র্যামেন্টাম পাওয়া যায় টেরিস উদ্ভিদের মধ্যে। টেরিস উদ্ভিদের, এটা মনে করো টেরিস উদ্ভিদ, টেরিস উদ্ভিদের গোড়াতে তুমি দেখবে এরকম ছোট ছোট লোমের মতো কিছু অংশ, এই জিনিসগুলোকে বলে র্যামেন্টাম, বুঝছো? টেরিস উদ্ভিদ আমাদের দেয়ালে জন্মে, দেয়ালে টেরিস জন্মে। টেরিসের গোড়ার দিকে কিছু শুকনা শুকনা লোমের মতো অংশ থাকে, এদের নামই হলো র্যামেন্টাম, টেরিসে পাওয়া যায়। মুকুল অবস্থায় ফার্ন পাতা কুণ্ডলি পাকানো অবস্থায় থাকে। ধরা যাক এটা হলো টেরিস, এটা হলো টেরিস, টেরিস উদ্ভিদ। টেরিস উদ্ভিদের পাতা, এই যে এটা মনে করো টেরিস উদ্ভিদের কচি পাতা, বুঝছো, এরকম কুণ্ডলী অবস্থায় আছে। এই কুণ্ডলী পাকানো অবস্থাটার নাম হলো সার্সিনেট ভার্নেশন। যদি বলতো কুণ্ডলী পাকানো পাতাটাকে কি বলা হয়, তখন তুমি উত্তর দিতে পারতে ক্রুজিয়ার। কুণ্ডলিত পাতাকে বলা হয় ক্রুজিয়ার, কুণ্ডলিত অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কোন উদ্ভিদের কাণ্ডকে হর্স টেইল বলা হয়? হর্স টেইল মানে হচ্ছে, হর্স মানে কি বলো ঘোড়া, টেইল মানে হলো লেজ, ঘোড়া লেজ বলা হয় কাকে? ইকুইজিটামকে। ইকুইজিটামের শরীরটা দেখতে অনেকটা ঘোড়ার লেজের মতো, এই জন্য এটাকে হর্স টেইল বলা হয়। নগ্নবীজে আবৃতবীজে অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো জানবো এবার। কোন উদ্ভিদটি পোয়েসি গোত্রের অন্তর্ভুক্ত নয়? পোয়েসি মানে হচ্ছে ঘাস গোত্র, তার অন্তর্ভুক্ত নয় কোনটা? ক্রিটিকাম ভালগারি, এটা বৈজ্ঞানিক নাম ভুল, ক্রিটিকাম অ্যাস্টিভাম হতো। তারপরে দেখো ওরাইজা স্যাটিভা, এটা হলো ধানের বৈজ্ঞানিক নাম, তোমরা জানো। তারপর জিয়া মেইস, এটা হলো ভুট্টার বৈজ্ঞানিক নাম। গসিপিয়াম হার্বাসিয়াম, এটা হলো তুলার বৈজ্ঞানিক নাম। এটাই কিন্তু তোমার পোয়েসের অন্তর্ভুক্ত নয়, এটাই উত্তর হবে। ঠিক আছে। এই সাইনোডন ডেকটাইলন, এটা হলো দুর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম, খুবই ইম্পর্টেন্ট, তবে এটাও একটা ঘাস গোত্র। পোয়েসের অন্তর্ভুক্ত নয় কোনটা? গসিপিয়াম হার্বাসিয়াম, এটাই। কোনটি অপ্রকৃত ফল? এই ফলগুলোর মধ্যে অপ্রকৃত কোনটা? তোমরা মনে রাখবে এই যে চালতা এবং আপেল, এই ফলটাই কিন্তু অপ্রকৃত। অনেক জায়গায় আনারসের কথা বলা হয়, তবে এখানে ভালো অপশন যেহেতু আছে চালতা আপেল, এই দুটোতে তুমি উত্তর দিতে পারো। কি কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না? নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না কারণ তাদের গর্ভাশয় নাই। গর্ভাশয় নাই বলে নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না। এই এমসিকিউটা মনে রাখতে হবে। কোনটি নগ্নবীজী উদ্ভিদ? এগুলোর মধ্যে নগ্নবীজী কোনটা দেখো তো? এই যে সাইকাস উদ্ভিদটা, আমাদের সিলেবাসে এর নাম আছে, সাইকাস উদ্ভিদটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদ। তারপরে দেখো নগ্নবীজী উদ্ভিদে কোন ধরনের শস্য দেখা যায়? নগ্নবীজী উদ্ভিদের যে বীজ আছে, এই বীজের মধ্যে তুমি শ্বাস দেখতে পাবে কিছুটা, এই শ্বাসটা সাধারণত হয় হ্যাপ্লয়েড। নগ্নবীজী উদ্ভিদের শ্বাস হয় হ্যাপ্লয়েড, আর ট্রিপ্লয়েড শ্বাস হয় আবৃতবীজিতে। আবৃতবীজী উদ্ভিদের যে শ্বাসটা সেটা হয় ট্রিপ্লয়েড, ঠিক আছে। আর নগ্নবীজী উদ্ভিদের শ্বাসটা হয় হ্যাপ্লয়েড। খুব দরকারি একটা এমসিকিউ এটা। লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? অনেক আগে একটা জীব পৃথিবীতে ছিল, শত শত বছর পরে সে একই রকম অবস্থায় আছে, কোনো তার চেঞ্জ হয়নি, এরকম জীবগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। এগুলোর মধ্যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস। সাইকাসকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তোমাদের বইয়ে আরো একটা জীবন্ত জীবাশ্মের নাম দেওয়া আছে, নাম হচ্ছে জিঙ্গো, ঠিক আছে, জিঙ্গো। জিঙ্গোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ধানের পুষ্প মঞ্জরিকে কি বলা হয়? ধানের ফুলের থোকা, ধানের ফুলের যে স্ট্রাকচারটা, এটাই হলো ধানের ফুলের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে বলা হয় স্পাইকলেট বিন্যাস, ঠিক আছে, এটাকে বলা হয় স্পাইকলেট বিন্যাস, খুব দরকারি কথা। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? ইমব্রিকেট মনে রাখার জন্য নিয়ম হলো, নেমোনিক হলো ইমরুল কৃষক, ঠিক আছে। ইমরুল থেকে ইমব্রিকেট, কৃষক থেকে কি হবে? কৃষ্ণচূড়া, আর ক থেকে হলো কালকাসুন্দা। এই দুটা উদ্ভিদের ফুলের যে বিন্যাস সেটাকে বলা হয় ইমব্রিকেট, কৃষ্ণচূড়া এবং কালকাসুন্দা। এখানে তো সমস্যা হচ্ছে সব বৈজ্ঞানিক নাম। এই যে দেখো ক্যাসিয়া সোফেরা, এটাই হলো কালকাসুন্দার বৈজ্ঞানিক নাম, এটাই উত্তর হবে, ঠিক আছে। কোনটি অপ্রকৃত ফল? এই ফলগুলোর মধ্যে অপ্রকৃত কোনটা? আমরা ইতিমধ্যেই জেনেছি চালতা ফলটাই হলো অপ্রকৃত ফল। নিচের কোনটি অ্যাঞ্জিওস্পার্মের অন্তর্ভুক্ত? অ্যাঞ্জিওস্পার্ম মানে কি বলতো? অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃত বীজি। এগুলোর মধ্যে আবৃত বীজি কোনটা একটু দেখো তো। পোডোকার্পাস, এটাকে বলা হয় বাঁশপাতা। নিটাম, এটা নিটাম। সাইকাস মানে তো সাইকাস। এই কয়টা বুঝছো? এই কয়টা হলো নগ্নবীজি। এই যে স্যাকারাম অফিসিনারাম, এটা হলো আখের বৈজ্ঞানিক নাম, বুঝছো, এই হলো আবৃত বীজি। এটাই উত্তর হবে তোমার।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয় কোনটা? এগুলোর মধ্যে কোনটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার হয়? সর্পগন্ধা। ঠিক আছে, এই উদ্ভিদটা হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুব দরকারি একটা এমসিকিউ, মনে রেখো সবাই। বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ, বুঝছো? জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। আম গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যানগিফেরা ইন্ডিকা। এবার দেখো টিস্যুতন্ত্র, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ আমরা জানবো। কাণ্ডের পরিধি বৃদ্ধি হয় কোন টিস্যুর বিভাজনের কারণে? কাণ্ড মোটা হয়, গাছ মোটা হয় কার কারণে? শোনো, এই যে ক্যাম্বিয়াম, বুঝছো? ক্যাম্বিয়ামের বিভাজনের ফলেই কিন্তু গাছ মোটা হতে থাকে আস্তে আস্তে। উদ্ভিদের পাতা থেকে খাদ্য পরিবহনের মাধ্যম কোনটা? উদ্ভিদের পাতাতে খাবার তৈরি হয়, সে খাদ্যটা দেহের বিভিন্ন জায়গায় চলে যায় কার মাধ্যমে? তোমরা মনে রাখবে, খাদ্য মানে হলো ফুড, আর ফুডকে পরিবহন করে হলো ফ্লোয়েম। ফুডকে পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম। ফুডকে পরিবহন করে হলো ফ্লোয়েম। তাহলে উত্তর তুমি কি দিবে বলো তো? ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজই হলো খাদ্য পরিবহন করা। আবৃতবীজী উদ্ভিদের কোথায় অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? অরিও ভাস্কুলার বান্ডল অলওয়েজ পাওয়া যাবে মূলের মধ্যে। গাছের মূলের মধ্যে পাওয়া যাবে অলওয়েজ অরিও ভাস্কুলার বান্ডল। খুব ভালো করে মনে রেখো। রক্ষী কোষ কোথায় পাওয়া যায়? রক্ষী কোষ সাধারণত পাওয়া যায় পত্ররন্ধ্রতে। পত্ররন্ধ্র কোথায়? পাতায়। এই যে পাতা উত্তর দিবে তুমি। পাটের আঁশ কোন ধরনের টিস্যু? তোমরা মনে রাখবে, পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এটা হলো পাটের আঁশ। পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। যদি পাট কাঠি বলতো তাহলে তুমি উত্তর দিবে সেকেন্ডারি জাইলেম। পাট কাঠি। পাট কাঠি হলো সেকেন্ডারি জাইলেম, আর পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। উদ্ভিদের কোন জীবন্ত কোষে নিউক্লিয়াস থাকে না? উদ্ভিদের একটা কোষ জীবন্ত কিন্তু নিউক্লিয়াস থাকে না, তার নাম হলো সিবনল বা সিপ কোষ। সিবনল বা সিপ কোষ, এটা জীবন্ত কোষ কিন্তু এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। মূলের বহিঃত্বককে বলা হয় এপিব্লেমা। গাছের শেকড়ের যে আবরণটা আছে তাকে বলা হয় এপিব্লেমা। মূলের বহিঃত্বককে বলা হয় এপিব্লেমা। উদ্ভিদ মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়? গাছের শেকড়ে অলওয়েজ অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যাবে। গাছের শেকড়ে অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যাবে, মনে রাখতে হবে। সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায়? মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে। সবসময় মনে রাখবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বেলায় কিন্তু মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যাবে। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কেমন? বদ্ধ। একবীজপত্রী কাণ্ড হলো বদ্ধ, আর দ্বিবীজপত্রী কাণ্ড হলো মুক্ত। তাহলে এটা হবে বদ্ধ সমপার্শ্বীয়। এবার আমরা উদ্ভিদ সারির তত্ত্ব, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো জানবো। রস স্ফীতি কি? দেখো, একটা কোষের ভেতরে যদি পানি ঢুকতে থাকে তখন কোষটা আস্তে আস্তে ফুলে যায়, এই জিনিসটাকে বলে রস স্ফীতি। ভেতরে পানি ঢুকছে, এই প্রসেসের নাম হলো অন্তঃঅভিস্রবণ। ঠিক আছে, রস স্ফীতি কেন হয়? অন্তঃঅভিস্রবণের কারণে। কোষ থেকে যদি পানি বের হয়ে যায় তার নাম হলো বহিঃঅভিস্রবণ, এর কারণে কোষ শুরু হয়, যেটার নাম প্লাজমোলাইসিস। প্রথমের দিকে আমি বলেছি তোমাদের। হ্যাস ও স্ল্যাক চক্রে সিফোর উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? যাই হোক, সিফোর উদ্ভিদের প্রথম স্থায়ী উপাদান হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড। সিফোর উদ্ভিদের প্রথম স্থায়ী উপাদান হলো অক্সালো এসিটিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। সালোক সংশ্লেষণে উদ্ভূত অক্সিজেনের উৎস কোনটা? তোমরা জানো সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা অনেকটা এরকম, কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে হচ্ছে খাদ্যবস্তু এবং অক্সিজেন। তোমরা মনে রাখবে, এই কার্বন ডাই অক্সাইডটা পরিণত হয় খাদ্যবস্তুতে আর পানিটা পরিণত হয় অক্সিজেনে। প্রশ্নতে বলেছে অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হচ্ছে পানি। পানি থেকে অক্সিজেনটা তৈরি হয়। উদ্ভিদের সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি? তোমরা মনে রাখবে, উদ্ভিদের আয়ন শোষণের বেলায় কিছু ঝামেলা আছে। দ্রুত শোষণ হয় কোনটা আর ধীরে শোষণ হয় কোনটা, এমসিকিউ আসে। দ্রুত কারা চলাচল করে বলো? বিভিন্ন মাছের পোনা। পোনা থেকে এভাবে মনে রাখবে, পটাশিয়াম এবং নাইট্রেট। পটাশিয়াম এবং নাইট্রেট এই দুটো আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়। ধীরে চলাচল করে হলো কেঁচো, তাই না? কে থেকে হলো ক্যালসিয়াম এবং চো থেকে হলো সালফেট। ক্যালসিয়াম এবং সালফেট সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়, আমরা একটু মনে রাখবো। দ্রুত শোষিত হয় হলো পটাশিয়াম এবং নাইট্রেট। এই যে পটাশিয়াম অপশনে আছে, এটাই উত্তর। দুটি দ্রবণের যদি ঘনত্ব সমান হয় তখন তাদেরকে বলা হয় আইসোটনিক দ্রবণ। ঠিক আছে, আইসোটনিক কোথায়? এই যে আইসোটনিক, এটাই উত্তর। পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা কত ভাগ প্রস্বেদন হয়? পত্ররন্ধ্রের মাধ্যমে শতকরা 90 থেকে 95 ভাগ প্রস্বেদন হয়। এই যে এটাই মেইনলি হয়। ঠিক আছে, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের জন্য দায়ী আয়ন কোনটা? তোমরা মনে রাখবে, পটাশিয়াম আয়ন এবং নীল আলো। পটাশিয়াম আয়ন এবং নীল আলো, এরাই কিন্তু পত্ররন্ধ্র খোলা এবং বন্ধতে ভূমিকা রাখে।
সালোক সংশ্লেষণের সময় অক্সিজেনের উৎস কোনটা? আমরা ইতিমধ্যে এটা জেনেছি, এটার উত্তর হবে পানি। সালোক সংশ্লেষণের অক্সিজেনটা পানি থেকে উৎপত্তি লাভ করে। কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান কোনটি? কেলভিন চক্র মানে C3 চক্র। এখানে প্রথম স্থায়ী উপাদান হিসেবে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, যার নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে এটা উত্তর হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নিচের কোনটি সিফুর উদ্ভিদ? সিফুর উদ্ভিদ কোনটা? আখ, ভুট্টা, খুবই পরিচিত দুটো সিফুর উদ্ভিদ। ভুট্টা আছে তো, সঙ্গে তোমরা আখটাও মুখস্থ রাখবে। আখ, ভুট্টা খুবই পরিচিত দুটো সিফুর উদ্ভিদ। ক্রাঞ্চ অ্যানাটমি কোথায় দেখা যায়? সিফুর উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। এই যে সিফুর উদ্ভিদ উত্তর আছে, এটাই উত্তর দিলে তোমরা। গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোথায়? গ্লাইকোলাইসিস শ্বসনের প্রথম ধাপ, এটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। কোন এনজাইম 3-ফসফোগ্লিসারালডিহাইডকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করে? দেখো এই জায়গাতে কিন্তু NADH2 একটা ঘটনা আছে। NADH2 যে জায়গাতে ব্যবহার হয় সেই জায়গাতে ডিহাইড্রোজেনেজ এনজাইম ব্যবহার হয়। যাই হোক, তোমরা মুখস্থ করবে, অনেক বড় একটা চেঞ্জ হয়েছে, এই জায়গাতে ডিহাইড্রোজেনেজ এনজাইমটা ব্যবহার হয়। ক্রেবস চক্রে এটিপি উৎপাদন হয় কয়টি? ক্রেবস চক্রে একটা করে ক্রেবস চক্রতে 12টা করে এটিপি উৎপাদন হয়। একটা গ্লুকোজের 2টা ক্রেবস চক্র হয়, 2টা ক্রেবস চক্রের মধ্যে সব মিলে 24টা এটিপি তৈরি হয়। উদ্ভিদ প্রজনন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ গুলো এবার আমরা জানবো। পরাগরেণু অনেকগুলো একত্রে থাকলে তাদেরকে কি বলা হয়? অনেকগুলো পরাগরেণু একত্রে থাকলে তাদেরকে বলা হয় পলিনিয়াম। পলিনিয়াম বলা হয় তখন তাদেরকে। ডিম্বকের অগ্রপ্রান্তে ত্বকের ছিদ্র অংশটাকে কি বলা হয়? ডিম্বকের যে ছিদ্রটা থাকে তাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র নামক ছিদ্র থাকে ডিম্বকে। নিষেকের পরে উদ্ভিদের ডিম্বাণু প্রথমে কিসে পরিণত হয়? তোমরা মনে রাখবে, ডিম্বাণু জিনিসটা ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে, এটাই উত্তর হবে। ডিম্বক পরিণত হয় বীজে। ডিম্বক পরিণত হয় বীজে। গর্ভাশয়ের প্রাচীর পরিণত হয় ফলে। কাণ্ডের তো এরকম কোনো পরিণতি নাই, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু মুখস্থ রাখতে হবে। নিষেকের পর ডিম্বক কিসে রূপান্তরিত হয়? ইতিমধ্যে তোমাদের আমি বলেছি, ডিম্বক কিন্তু পরিণত হয় বীজে। ঠিক আছে। পুষ্পক উদ্ভিদের এন্ডোস্পার্ম বা শস্য কেমন? শস্য 3N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। পুষ্পক উদ্ভিদের এন্ডোস্পার্ম 3N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই যে 3 এর মানে হলো ট্রিপ্লয়েড, এটাই উত্তর হবে, ট্রিপ্লয়েড বা 3N। হরমোন প্রয়োগের মাধ্যমে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াটাকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি। বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াটার নাম হলো পার্থেনোকার্পি। কোনটি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ? কার মধ্যে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হয়? যে দেখো পার্থেনিয়াম আর দেন ট্যাটামের মধ্যে এই জিনিসটা হয়। এখান থেকে আসলে হচ্ছে পার্থেনোজেনেসিস শব্দটা এসছে। এবার চলো জীব প্রযুক্তি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ MCQ গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। জীব প্রযুক্তিতে উদ্ভাবিত ইনসুলিন প্রস্তুতিতে সাধারণত কোন অণুজীব ব্যবহার হয়? ইনসুলিন এই জিনিসটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বানানো হয়। ইকোলাইয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে কিন্তু ইনসুলিন বানানো হয়। টিস্যু কালচার পদ্ধতির জনক বলা হয় কাকে? গুটিল্যাব হ্যাভারল্যান্ড নামক একজন বিজ্ঞানীকে। গুটিল্যাব হ্যাভারল্যান্ড নামক একজন বিজ্ঞানীকে বলা হয় টিস্যু কালচার পদ্ধতির জনক। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম টিস্যু হতে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করার ক্ষমতাটাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ MCQ, এটার উত্তর হবে টটিপোটেন্সি। টটিপোটেন্সি, এটা সাস্টেও এসেছিল, আমি আগে তোমাদের সলভ করে দিয়েছি মেবি। কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়? উদ্ভিদের একদম শীর্ষস্থ ভাজক টিস্যুকে বলা হয় মেরিস্টেম। ওই জায়গাতে কোনো অসুখ থাকে না, ওই জায়গার কালচার করলে রোগমুক্ত চারা হয়। মেরিস্টেম কালচার করলেই সাধারণত রোগমুক্ত চারা উৎপাদন করা যায়। কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট স্থানে কাটা যায়? রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে একটা ডিএনএর নির্দিষ্ট স্থানে কাটা যায়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ MCQ, বুঝতেই পারছো কতবার পরীক্ষায় এসছে। কোন এনজাইমটি জীব প্রযুক্তিতে জোড়া লাগানোর কাজ করে? লাইগেজ এনজাইম জোড়া লাগানোর কাজ করে। লাইগেজ এনজাইম জোড়া লাগানোর কাজ করে। প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটা? পতঙ্গনাশক হিসেবে কাজ করে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়া। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামের এই ব্যাকটেরিয়াটাই পতঙ্গনাশক হিসেবে কাজ করে। সুপার রাইসে কোন জিন প্রতিস্থাপন করা হয়েছে? এক ধরনের বিশেষ ধান বানানো হয়েছে যার নাম হলো গোল্ডেন রাইস বা স্বর্ণ ধান। এই ধানের মধ্যে ভিটামিন এ তৈরিকারী জিন এবং আয়রন তৈরিকারী জিন স্থাপন করা হয়েছে। ভিটামিন এ এবং আয়রন, ভিটামিন এ নাই, তবে বিটা ক্যারোটিন লেখা আছে। বিটা ক্যারোটিন মানে ভিটামিন এ এবং আয়রন, এই জিনিসটাই কিন্তু স্থাপন করা হয়েছে সুপার রাইস বা গোল্ডেন রাইসের মধ্যে। ইন্টারফেরন কি? ইন্টারফেরন আমাদের ভাইরাস আক্রান্ত কোষে তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। কোন ধরনের প্রোটিন? সে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ শর্ট সিলেবাসের বাইরের একটা অধ্যায়, লাস্ট অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানের। একটা নির্দিষ্ট অঞ্চলে একই সময় বসবাসকারী একই প্রজাতির জীবসমূহকে বলা হয় পপুলেশন। বাংলাদেশে একটা নির্দিষ্ট অঞ্চল,
2021 সালে, মানে একটা নির্দিষ্ট সময়ে সকল মানুষের সংখ্যা। এটা হলো মানুষের জনসংখ্যা। জনসংখ্যা মানে তো পপুলেশন, বুঝছো? একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট প্রজাতির সমস্ত সংখ্যাই হলো তার পপুলেশন। নিচের কোনটা মরুজ উদ্ভিদ? এই যে দেখো, অপনশিয়া ডেলেনি, এটা হলো ফণী মনসার বৈজ্ঞানিক নাম, বুঝছো? ফণী মনসা। ফণী মনসাই হচ্ছে একটা মরুজ উদ্ভিদ, মুখস্থ রাখতে হবে। বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? বাংলাদেশ অরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। অরিয়েন্টাল অঞ্চল। বাংলাদেশ কোন অঞ্চলের মধ্যে পড়েছে? অরিয়েন্টাল অঞ্চল, মনে রাখতে হবে। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই যে দেখো, হেরিটিয়েরা ফোমস, এটা হলো সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম। এই যে নিপা ফ্রুটিক্যান্স, এটা হচ্ছে তোমার গোলপাতার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, গোলপাতার বৈজ্ঞানিক নাম এটা। বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটা? এই যে দেখো, করিফা টালিয়েরা, তালিপাম। তালিপাম, এটাই হলো বাংলাদেশের বিলুপ্তপ্রায় একটা উদ্ভিদ। এটার কথা খুব ভালো করে মুখস্থ রাখবে তোমরা। জরায়ুস অঙ্কুরোদ্গম হয় কোন শ্রেণীর উদ্ভিদের? জরায়ুস অঙ্কুরোদ্গম মানে হচ্ছে বীজটা গাছের যখন ডালে থাকে তখনই সে অঙ্কুরিত হয়, হয় চারাটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে যায়। এই জরায়ুস অঙ্কুরোদ্গম করে সাধারণত ম্যানগ্রোভ ফরেস্টের উদ্ভিদেরা, অর্থাৎ সুন্দরবনের উদ্ভিদেরা। কারণ জোয়ার ভাটা হয়তো, বীজটা মাটিতে পড়ে গেলে বীজটা পানিতে ধুয়ে যাবে, কিন্তু চারা যদি মাটিতে পড়ে যায় চারাটা মাটির সঙ্গে বিভিন্নভাবে আটকে যেতে পারে। তার মানে কি, জরায়ুস অঙ্কুরোদ্গমটা করে হচ্ছে সমুদ্রের পাশে যে জঙ্গলটা থাকে, ম্যানগ্রোভ ফরেস্ট, এদেরকে বলা হয় কিন্তু হ্যালোফাইট। হ্যাঁ, হ্যালোফাইট, লবণাক্ত পানিতে জন্মানো উদ্ভিদ। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? 1997 সাল। খাদ্যচক্রে ব্যাঙাচির অবস্থান কোথায়? তোমরা মনে রাখবে, ব্যাঙাচি কিন্তু ছোটখাটো পোকামাকড়কে খায়। ছোটখাটো পোকামাকড় কিন্তু প্রথম স্তরের খাদক বা মুখ্য স্তরের খাদক। ব্যাঙাচি যেহেতু প্রথম স্তরের খাদককে খেলো, তাই সে হবে গৌণ স্তরের খাদক বা দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙাচি হলো গৌণ স্তরের বা দ্বিতীয় স্তরের খাদক। এবার চলো আমরা জীববিজ্ঞান প্রথম পত্র শেষ করে ফেললাম। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো একটু জেনে নেই। এই অধ্যায়ের সব এমসিকিউ গুরুত্বপূর্ণ, এখানে আসলে শর্টকাটে পড়া যায় না, সবই পড়তে হয়। তারপর আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে একটু বলি। অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 5টি আঙ্গুল রয়েছে, এমন প্রাণী কারা? সামনের যে হচ্ছে হাতগুলা, সেখানে 4টা করে আঙ্গুল, আর পেছনের পায়ে 5টা করে আঙ্গুল। এটা সাধারণত অ্যাম্ফিবিয়াতে পাওয়া যায়। এই ঘটনাটা পাওয়া যায় হলে অ্যাম্ফিবিয়াতে। জীবনের বৈচিত্র্যময়তাকেই জীব বৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটা কে দিয়েছেন? হ্যামিল্টন নামক একজন বিজ্ঞানী এই সংজ্ঞাটা দিয়েছেন, সাস্টে এসছে। ল্যামিলিডেন্স মার্জিনালিস, এটা হচ্ছে স্বাদু পানির যে ঝিনুকটা আছে না, ওই ঝিনুকের বৈজ্ঞানিক নাম। ঝিনুক কোন শ্রেণীভুক্ত? এটাকে বলে বিভালভিয়া। বি মানে হলো 2, ভালভ মানে হলো আবরণ। ঝিনুকের শরীরে কিন্তু 2টা আবরণ থাকে, 2টা কিন্তু দরজার মতো অংশ থাকে, এই জন্য বিভালভিয়া। শ্রেণীবিন্যাসের মৌলিক এককের নাম কি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে মৌলিক একক হচ্ছে প্রজাতি, এর নিচে আর কিছু নাই। কোয়ানোসাইট কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়? কোয়ানোসাইট মানে হচ্ছে এক ধরনের কোষ, যে কোষগুলো কুপির মতো দেখতে। এটা সাধারণত পরিফেরা পর্বের প্রাণীদের দেহের ভেতরে পাওয়া যায়। পরিফেরা পর্বের প্রাণীদের দেহের ভেতরে কোয়ানোসাইট পাওয়া যায়, মুখস্থ রাখতে হবে এটা। অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ কোনটা? অরীয় প্রতিসম পাওয়া যায় সাধারণত নিডারিয়া পর্বের প্রাণীদের। এই যে দেখো, মেট্রিডিয়াম, তারপর অরেলিয়া। অরেলিয়া মানে জেলিফিশ, আর মেট্রিডিয়াম মানে হলো সি অ্যানিমন বলা হয়। এই দুটাই হলো নিডারিয়া পর্বের প্রাণী, এদের মধ্যেই তুমি অরীয় প্রতিসাম্যতা দেখতে পাবে। ঠিক আছে, গোদরোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি? গোদরোগ ব্যাপারটাকে তোমাদেরকে একটু বলি। আমাদের গায়ের মধ্যে লসিকা নালী আছে। লসিকা নালীগুলোকে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন আমাদের হাত পায়ে লসিকা জমতে শুরু করে, হাত পা ফুলে যায়। হাত পা ফুলে যাওয়ার অসুখটাকে বলা হয় গোদরোগ। এক ধরনের কৃমি এই সমস্যাটা সৃষ্টি করে, নাম হলো উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটি, এটাই হলো আমাদের গোদরোগ সৃষ্টি করে, মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ নয়? অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ নয়। দেখো, মালপিজিয়ান নালিকা, এটা যে পোকামাকড় তাদের রেচন অঙ্গ। নেফ্রিডিয়া, এটা হলো অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। ইউরেট কোষ, এটাও পোকামাকড়দের রেচন অঙ্গ। মালপিজিয়ান বডি, এটা আমাদের আছে। মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ এটা, অমেরুদণ্ডীদের নয়। নেফ্রিডিয়া কি? নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ, মানে কেঁচোর রেচন অঙ্গ। কেঁচোর রেচন অঙ্গ। নিচের কোনটি আর্থ্রোপোডা এর বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা মানে ঘাসফড়িং। ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটা? হার্টে 2টা চেম্বার না, হার্টে 7টা চেম্বার থাকে। ডায়াফ্রাম না, ডায়াফ্রাম তো আমাদের থাকে। শ্বাসযন্ত্রের নাম হলো ট্রাকিয়া, এটা ঠিক আছে, এটাই উত্তর হবে। ঠিক আছে, নিচের কোন শ্রেণীর মাছ জীবিত জীবাশ্ম হিসেবে পরিচিত? এই সার্কোপটারেজি শ্রেণীর মাছগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, কারণ এরা 5 কোটি বছর আগে পৃথিবীতে ছিল, এখনো পৃথিবীতে আগের মতোই আছে, খুব একটা চেঞ্জ হয়নি, এই জন্য এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট কোনটির? দেখো, এগুলো সবাই সরীসৃপ।
সরীসৃপদের অসম্পূর্ণভাবে 4টা হার্টে চেম্বার থাকে, কিন্তু ব্যতিক্রম কুমির। কুমির একটা সরীসৃপ যার হার্টে সম্পূর্ণ 4টা চেম্বার থাকে। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নামটা মুখস্থ করতে হবে। আমাদের জাতীয় পাখি কপসিকাস সলারিস, ভালো করে মুখস্থ রেখো। এবার হাইড্রা ঘাসফড়িং রুই মাছের যে এমসিকিউ গুলো সেগুলো একটু জানবো আমরা। হাইড্রা ভিরিডিসের হাইপোস্টোমের গোড়ার চারপাশে কতগুলো কোষিকা থাকে? 6 থেকে 10টা কোষিকা থাকে, ঠিক আছে। হাইড্রা ভিরিডিসের 6 থেকে 10টা কোষিকা। হাইড্রার কোন কোষে নিডোসাইট থাকে? সাধারণত যে পেশি আবরণী কোষের ভেতরে নিডোসাইট কোষও অবস্থান করে, বুঝছো, কিছু কিছু ক্ষেত্রে। হাইড্রার মেসোগ্লিয়ার পুরুত্ব, এটা আগেও আমরা দেখেছি, আগে আমরা ন্যানোমিটারে পড়েছিলাম, এবং মাইক্রোমিটারে এসছে। মাইক্রোমিটারে হলে 0.1 মাইক্রোমিটার হবে উত্তর। হিপনোটক্সিন পাওয়া যায় কোথায়? হাইড্রার এক ধরনের নেমাটোসিস্টের মধ্যে হিপনোটক্সিন পাওয়া যায়। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন পাওয়া যায়? পেনিট্র্যান্টে বা স্টিনোটিলে হিপনোটক্সিন পাওয়া যায়। কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়? দেখো, হাইড্রা মুকুলোদ্গম করতে পারে, বিভাজন করতে পারে, যৌনজনন করতে পারে। স্পোরোলেশন বা স্পোর তৈরি এটা হাইড্রার কোনো পদ্ধতি নয়। ঘাসফড়িং এর মস্তকের বহিকঙ্কালকে কি বলা হয়? ঘাসফড়িং এর মাথার যেই খণ্ডগুলো আছে তাদেরকে বলা হয় এপিক্রেনিয়াম। মস্তকের বহিকঙ্কালকে বলা হয় এপিক্রেনিয়াম। ঘাসফড়িং এর ল্যাব্রাম মানুষের কোন অঙ্গের সমতুল্য? ঘাসফড়িং এর উপরের ঠোঁটকে বলা হয় ল্যাব্রাম, আর নিচের ঠোঁটকে বলা হয় ল্যাবিয়াম। তার মানে ঘাসফড়িং এর উপরের ঠোঁটই হলো ল্যাব্রাম। মানুষের উপরের ঠোঁটের সঙ্গে তার ল্যাব্রামটাকে তুলনা করা যেতে পারে। ঘাসফড়িং এর শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে? টিম্পেনাম নামক একটা পর্দা দিয়ে ঘাসফড়িং এর শ্রবণথলি সেটা আবৃত থাকে। মেসেন্টেরন কি? ঘাসফড়িং এর মধ্য পরিপাকতন্ত্রটাকে বলা হয় মেসেন্টেরন, ঠিক আছে, পরিপাকতন্ত্রের অংশ। মেসেন্টেরন হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রের অংশ। ঘাসফড়িং এর দেহের উভয় পাশে কতটি স্পাইরাকল থাকে? স্পাইরাকল মানে শ্বাসরন্ধ্র। ঘাসফড়িং এর দেহের দুই পাশে মোট 20টি শ্বাসরন্ধ্র থাকে। উত্তর দিতে হবে 20টি। ব্রাশ বর্ডার কোথায় থাকে? ঘাসফড়িং এর দেহের মধ্যে মালপিজিয়ান নালিকা থাকে। ওই মালপিজিয়ান নালিকার মধ্যে ছোট ছোট লোম থাকে যাদেরকে বলে ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার তাহলে থাকে মালপিজিয়ান নালিকাতে। মালপিজিয়ান নালিকা কিন্তু এক ধরনের রেচন অঙ্গ, এক্সক্রিয়েটরি সিস্টেমের অংশ, ঠিক আছে। এক্সক্রিয়েটরি সিস্টেম মানেই হলো রেচনতন্ত্র, বুঝছো। ঘাসফড়িং এর রূপান্তরে ডিমের পরবর্তী ধাপ কোনটা? ঘাসফড়িং এর ডিমের পরে তৈরি হয় নিম্ফ। ডিমের পরেই তৈরি হয় হচ্ছে ঘাসফড়িং এর নিম্ফ দশা পাওয়া যায়। রুই মাছের বর্গের নাম কি? রুই মাছের বর্গের নাম হলো সাইপ্রিনিফর্মস। রুই মাছ হলো সাইপ্রিনিফর্মস বর্গের অন্তর্গত, মুখস্থ রাখতে হবে। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন? ভেনাস হৃৎপিণ্ড বলা হয় কেন? রুই মাছের হার্টটা ভেইনের মতো বা শিরার মতো আচরণ করে। তার হার্টের মধ্যে সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, অক্সিজেনহীন রক্ত থাকে, মানে অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন ছাড়া, এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। এই জন্য তার হার্টটাকে বলা হয় ভেনাস হার্ট। কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কীয় নয়? ওয়েভেরিয়ান অসিকল, এটা তার পটকার সঙ্গে লেগে থাকে। নিউম্যাটিক নালী, এটাও পটকার সঙ্গে থাকে। রেটিয়া মিরাবিলিয়া, এটাও পটকার সাথে থাকে, কিন্তু পার্শ্বরেখা এটা গায়ের ত্বকে থাকে। এটার সাথে পটকার কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখতে হবে। পরিপাক ও শোষণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ আমরা জানবো, তোমরা লক্ষ্য করো। মুখ গহ্বরে জটিল শর্করা মল্টোজে পরিণত হয় কোন এনজাইমের মাধ্যমে? জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে হচ্ছে টায়ালিন, ঠিক আছে। আর মল্টোজটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করে হলো মল্টেজ নামের এনজাইম। নিচের কোন এনজাইম লালারসে থাকে? লালারসে থাকে হলো টায়ালিন এবং মল্টেজ। এই যে দেখো, টায়ালিন মল্টেজ, এটাই উত্তর হবে। পাকস্থলীর প্রাচীরের কোন কোষ এই সেল নিঃসরণ করে? পাকস্থলীর প্রাচীরে অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থাকে, তারা কিন্তু এই সেল ক্ষরণ করে। এই যে প্যারাইটাল কোষ, এর অপর নাম হলো অক্সিনটিক কোষ, এরাই কিন্তু এই সেল ক্ষরণ করে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, ভালো করে মনে রাখবে তোমরা। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ। আমাদের যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, এটা মনে রাখতে হবে। কোথায় গ্লাইকোজেন বেশি সঞ্চিত থাকে? সবচেয়ে বেশি গ্লাইকোজেন জমা থাকে আমাদের লিভারের মধ্যে, এই যে যকৃতের মধ্যে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কয় ধরনের কোষ দ্বারা গঠিত? আমাদের অগ্নাশয়ের মধ্যে এক ধরনের বিশেষ কোষ রয়েছে যাদেরকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এরা বেশ কিছু হরমোন ক্ষরণ করে, যেমন আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, আর বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, বুঝছো। তো ওই জায়গাতে বুঝছো 4 রকম কোষ থাকে, 4 রকম, আলফা, বিটা, তারপরে গামা এবং হচ্ছে ডেল্টা, 4 রকম কোষ। নিচের কোন এনজাইম এর ক্রিয়ায় জটিল শর্করা পরিপাক হয়? জটিল শর্করাকে পরিপাক করতে পারবে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলো হচ্ছে অ্যামাইলোজ থেকে এসেছে, আর লাইটিক মানে ভেঙে ফেলা। অ্যামাইলোজকে ভেঙে ফেলে যে এনজাইম তার নাম অ্যামাইলোলাইটিক এনজাইম, এটাই। প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে পরিপাক করবে। লাইপোলাইটিক এনজাইম লিপিডকে পরিপাক করবে।
এবার রক্ত সঞ্চালন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জানবো। দেখো, কোনটি রক্ত আমিষ নয়? রক্ত আমিষ দ্বারা আসলে বোঝানো হচ্ছে প্লাজমা প্রোটিন, বুঝছো? রক্তরসের মধ্যে অনেকগুলা প্রোটিন আছে যাদেরকে বলে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হচ্ছে GPA5। জি থেকে হলো গ্লোবিউলিন, পি থেকে প্রথম বিন, এ থেকে হলো অ্যালবুমিন, আর 5 থেকে হলো ফাইব্রিনোজেন। ঠিক আছে, তো এই যে দেখো, জি থেকে হলো গ্লোবিউলিন, পি থেকে হলো প্রথম বিন, এ থেকে অ্যালবুমিন, 5 থেকে ফাইব্রিনোজেন, এগুলো সবই আছে। যে অ্যাগ্লুটিনিন, এইটা কিন্তু আমাদের প্লাজমা প্রোটিন নয়, এটাই তাহলে উত্তর হবে। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? হেপারিন নামক একটা কেমিক্যাল রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রেখো এটা। দেহের যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন ও খাদ্যরস প্রদানকারী হলুদ বর্ণের তরল পদার্থকে কি বলা হয়? লুসিকা বলা হয়। দেহের কিছু কিছু জায়গায়, যেই জায়গাতে আমাদের রক্তনালী যায় না, রক্ত যায় না, সেই জায়গাতে লুসিকা খাদ্য অক্সিজেন পরিবহন করে। লুসিকা হচ্ছে রক্তরসেরই কিছু উপাদান, বুঝছো? এরা টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে। মানুষের রক্তের পিএইচ কত? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বারবার পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে। এই যে 7.35 থেকে 7.45, বারবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে, খুব ভালো করে সবাই মনে রেখো। অ্যান্টিবডি তৈরি করে কে? অ্যান্টিবডি তৈরি হয় আমাদের লিম্ফোসাইট থেকে। লিম্ফোসাইট আবার দুই প্রকার, দেখো, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই জায়গাতে কনফিউশন হয়। তোমরা মনে রাখবে অ্যান্টিবডিতে ব আছে, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটই হলে অ্যান্টিবডি তৈরি করে। রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? রক্ততঞ্চনে একটা ধাতব আয়নের প্রয়োজন হয়, নাম হলো ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নটা রক্ততঞ্চনের 4 নম্বর ফ্যাক্টর। বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যবর্তী ছিদ্রপথের যে কপাটিকাটা থাকে তার নাম কি? তোমরা হার্টের স্ট্রাকচার সবাই জানো। হার্টের উপরে চেম্বারগুলোর নাম হলো অলিন্দ, নিচেরগুলোর নাম হলো নিলয়। এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটার নাম হলো বাম নিলয়। এটা হলো ডান অলিন্দ, এটা হলো ডান নিলয়। ঠিক আছে, বাম অলিন্দ এবং নিলয়ের মাঝখানে এই জায়গাতে যে দরজাটা আছে সেটার নাম হলো বাইকাস্পিড কপাটিকা। বাম পাশে থাকে হলো বাইকাস্পিড, আর এই ডান পাশে যে ছিদ্রটা থাকে তার নাম হলো ট্রাইকাস্পিড। বাইকাস্পিডের আরেকটা আবার নাম আছে, এটার নাম হলো মাইট্রাল কপাটিকাও বলা হয় কোথাও কোথাও। ঠিক আছে, আমাদের কি চেয়েছে বলো? বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝের দরজা, তাহলে বাইকাস্পিড উত্তর আমরা দিব। ঠিক আছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে 75 বার হলে হৃদচক্রের গড় সময়কাল কত? ঠিক আছে, তোমরা মনে রাখবে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে হৃদস্পন্দন হয় 75 বার, বুঝছো? 75 বার হৃদস্পন্দন হতে সময় লাগে 60 সেকেন্ড, তার মানে একবার হৃদস্পন্দন হতে সময় লাগবে কতক্ষণ? এরকম ব্যাপার যে 75 বার হৃদস্পন্দন হতে সময় লাগে 60 সেকেন্ড, অতএব একবার হৃদস্পন্দন হতে সময় লাগে 60 ভাগ 75 ইকুয়াল আসবে হলো 0.8 সেকেন্ড। এটাই উত্তর হবে। ঠিক আছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? হার্ট যখন চাপ দেয় তখন রক্তগুলো প্রচন্ড বেগে বেরিয়ে আসে, ওই সময় রক্তের চাপটাকে বলে সিস্টোলিক চাপ। হার্টের সংকোচনের সময় রক্তের যে চাপটা সেটাকে বলে সিস্টোলিক চাপ। এর মান হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার পারদ-চাপ, বুঝছো? ব্যাকটেরিয়ার সংক্রমণে হার্টের কোন অসুখটা হয়ে থাকে? এখানে হার্টের অসুখ কোনটা দেখো, এন্ডোকার্ডাইটিস, হার্টের মাসলের মধ্যে একটা সমস্যা, বাকিগুলো কিন্তু হার্টের অসুখ না, অন্য অঙ্গের অসুখ। এবার আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো জানবো। দেখো, ফুসফুসে বায়ু প্রবেশের গতিপথ কোনটা? কোন দিক দিয়ে বাতাসটা ঢোকে? প্রথমে মুখ দিয়ে, নাক দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে যায়, তারপরে এই যে এই জায়গাতে স্বরযন্ত্র বা ল্যারিংস দিয়ে বাতাসটা যায়, ল্যারিংস দিয়ে, ট্রাকিয়া দিয়ে, ব্রঙ্কাই দিয়ে বা ব্রঙ্কাইগুলো দিয়ে শেষ পর্যন্ত অ্যালভিওলাস পর্যন্ত বাতাস যায়। তার মানে প্রথমে ল্যারিংস, তারপর হবে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাই, তারপরে অ্যালভিওলি। এই গতিপথটা ঠিক ঠিক আছে, এটা অনেকবার এসছে পরীক্ষায়, মনে রেখো তোমরা। অ্যালভিওলাসের ব্যাস কত মাইক্রোমিটার? অ্যালভিওলাসের ব্যাস মোটামুটি 200 থেকে 300 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব শতকরা কতখানি বাড়লে শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ বেড়ে যায়? যে এইটুকু বাড়লে, দেখো 0.25 যদি বাড়ে তখনই কিন্তু শ্বাস প্রশ্বাসের হার দ্বিগুণ বেড়ে যায়। অক্সি হিমোগ্লোবিনের সংকেত কোনটা? একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, এটাই হলো সে অক্সি হিমোগ্লোবিনের স্ট্রাকচার, মনে রাখতে হবে। নিচের কোনটি ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ? উপরের দিকের যে শ্বসনতন্ত্র তার ইনফেকশন কোনটা? দেখো, ল্যারিনজাইটিস, এটাই কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। ঠিক আছে, এই জায়গাতে সংক্রমণ ল্যারিনজাইটিস, নিচে যা হবে সব হচ্ছে নিম্ন শ্বাসনালী সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, তারপর হচ্ছে যক্ষা। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? আমাদের কানের ভেতরে ইনফেকশন হয়, নাম হলো ওটাইটিস মিডিয়া, এর জন্য দায়ী জীবাণু হলো এই যে দেখো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই জীবাণুটা কিন্তু আমাদের কানের মধ্যে ইনফেকশন তৈরি করে।
বর্জ্য নিষ্কাশন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জানবো। দেখো, মানবদেহে পানির সমতা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বুঝছো? এটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। আমাদের রক্ত চাপ নিয়ন্ত্রণ করে, তো এই জন্য এটাকে ভ্যাসোপ্রেসিনে বলা হয়। যাই হোক, এটাই উত্তর হবে। নেফ্রনের কাজ কি? নেফ্রনের কাজ হলো আমাদের রক্তকে সেকে রক্তের খারাপ উপাদানটাকে বের করে দেওয়া, রক্ত থেকে দূষিত পদার্থ অপসারণ করা। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? আমাদের কিডনির এরকম একটা ভাঁজ আছে, এই ভাঁজটাকে বলা হয় হাইলাম, ঠিক আছে? বৃক্কের অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম। একজন পূর্ণবয়স্ক মানুষের কিডনিতে নেফ্রনের সংখ্যা কত? 10 থেকে 12 লক্ষ। একজন পূর্ণবয়স্ক মানুষের কিডনিতে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? আমাদের দেহের সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন, এর নাম মনে রেখো। পুরুষ মানুষের রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ কত? এই যে এইটা দেখো, 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। খুবই জরুরি একটা এমসিকিউ। ক্রিয়েটিনিন মেপে কিন্তু কিডনি সুস্থ আছে কিনা জানা যায়। রক্ত সঞ্চালন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জানবো। মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্র কতগুলো হাড় দিয়ে গঠিত? অক্ষীয় কঙ্কালতন্ত্র মানে হচ্ছে দেহের প্রধান অক্ষতে যে হাড়গুলো রয়েছে তারাই হলো অক্ষীয় কঙ্কালতন্ত্র। এই যে করটিতে হাড় আছে 29টা, বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর এখানে হাড় আছে 25টা, আমাদের মেরুদণ্ড এখানে হাড় আছে 26টা। তাহলে 29 আর 26 কত হয়? 29 আর 26 55, আর বুকে আছে হলো 25টা, সব মিলে 80টা। অক্ষীয় কঙ্কালতন্ত্রের হাড়ের সংখ্যা হচ্ছে 80টা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। করটির হাড়ের সংখ্যা কত? এই যে মাথায় হলো করটি, এখানে হাড়ের সংখ্যা হলো 29টা। করটির মধ্যে হাড় আছে 29টা। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কত? আমাদের ফেসের মধ্যে সব মিলে 14টা হাড় আছে, তাহলে মুখমণ্ডলীয় হাড়ের সংখ্যা হলো 14টা। তারপরে দেখো, বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কত? বুকের হাড় না কিন্তু, বক্ষদেশীয় কশেরুকা মানে বুকের পেছনে যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের মধ্যে কতগুলো হাড় আছে? বুকের পেছনে মেরুদণ্ডের মধ্যে 12টা হাড় আছে। বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা হলো 12। খুবই জরুরি এমসিকিউ কিন্তু। সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? আমাদের এই যে গলার যে মেরুদণ্ডের হাড়গুলো এদেরকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা, সংখ্যা হলো 7টা। 7। সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা জানবো। দেখো, ইনসুলিন নিঃসৃত হয় কোনটা থেকে? ইনসুলিন নিঃসৃত হয় আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা জায়গা থেকে। এটা আমাদের অগ্নাশয়েরই অন্তর্ক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, বিটা কোষ থেকে, এটাও পরীক্ষায় আসে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? আমাদের ব্রেনের সবচেয়ে বড় অংশের নাম হলো সেরেব্রাম। আমাদের অগ্র মস্তিষ্কে তো থাকে, নাম হলো সেরেব্রাম। এটাই হলো ব্রেনের সবচেয়ে বড় অংশ, সেরেব্রাম। মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণকে বলা হয় মেনিনজেস। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণকে বলা হয় মেনিনজেস। অষ্টম করটিক স্নায়ুকে কি বলা হয়? মনে রাখার ট্রিক আমি অনেকবার শিখিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। মনে রাখার ট্রিক হচ্ছে অনেকটা এরকম: অলি আপু আকলো তাকে, তাই আব্বুর ফেসের আদর। 8 নাম্বার চেয়েছে, 8 নাম্বার আদর আছে, আদর থেকে হবে অডিটরি, তার মানে 8 নাম্বার করটিক স্নায়ু হবে অডিটরি। মানুষের কোন পেশি মানবদেহের অক্ষিগুলোকে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে? আমাদের চোখটাকে বাইরের দিকে ঘুরতে সাহায্য করবে হচ্ছে এই বাইরের দিকের মাসল। চোখের বাইরের দিকের যে মাসলটা থাকে এটার নাম হলো ল্যাটেরাল রেকটাস মাসল। ল্যাটেরাল রেকটাস মাসল চোখটাকে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে। অর্গান অফ কর্টি আমাদের কানের মধ্যে থাকে। কান আবার দুরকম অংশ, ককলিয়া বলে একটা অংশ, সেই জায়গাতে অর্গান অফ কর্টি থাকে, কোকলিয়াতে। অর্ধবৃত্তাকার নালী, এই মধ্যকর্ণ, ইউট্রিকুলাস, এগুলাতে না। অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় কোন অন্তর্ক্ষরা গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে অক্সিটোসিন ক্ষরণ হয়, পিটুইটারি হবে। সন্তান প্রসবকালে জরায়ুর মসৃণ পেশিকে সংকুচিত করে কে? অক্সিটোসিন। অক্সিটোসিন যখন বাচ্চা পরিপক্ক হয়ে যায় তখন জরায়ুর প্রাচীরটাকে একটু সংকুচিত করে, তখন বাচ্চাটা পেট থেকে বেরিয়ে আসতে পারে, সন্তান প্রসবে সাহায্য করে। অক্সিটোসিনের কাজই হলো সন্তান প্রসবে সাহায্য করা। মানব জীবনের ধারাবাহিকতা, এই টপিকের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা একটু দেখব। কোথা থেকে প্রজেস্টেরন হরমোনটা ক্ষরণ হয়? নারীদের ডিম্বাশয়ের মধ্যে কর্পাস লুটিয়াম বলে একটা অংশ থাকে। ডিম্বাণু তৈরির পর ডিম্বাণুর খোসাটাকে বলে কর্পাস লুটিয়াম, সেখান থেকে প্রজেস্টেরন হরমোনটা ক্ষরণ হয়। ভ্রূণের কোন কোষীয় স্তর থেকে প্রাণীর স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে? ভ্রূণের একটোডার্ম নামক লেয়ার থেকে। একটোডার্ম নামের লেয়ার থেকেই কিন্তু হচ্ছে স্নায়ুতন্ত্র তৈরি হয়। একটোডার্ম থেকে নর্মালি আমাদের চামড়া টামড়া এগুলো তৈরি হয়, কিন্তু ব্রেনটাও একটোডার্ম থেকেই তৈরি হয়। অটিজম এবং মানসিক ভারসাম্যতা দেখা যায় কোন রোগের কারণে? দেখো, ফ্রাজাইল এক্স সিনড্রোমের কারণে এটা হয়, মাসকুলার ডিস্ট্রফির কারণেও হয়। এখানে ডবল উত্তর নেওয়া যেতে পারে, বুঝছো? মানবদেহের প্রতিরক্ষা, এই টপিকের কিছু দরকারি এমসিকিউ আমরা একটু দেখব।
দেখো ওস্ট্র এবং লালায় যে এনজাইম থাকে তাকে কি বলা হয়? আমাদের মুখের লালায় এবং ওস্ট্রুতে লাইসোজাইম নামক একটা এনজাইম থাকে যারা জীবাণু ধ্বংস করে। উত্তর দিবে তুমি লাইসোজাইম। লালা গ্রন্থির লাইসোজাইম কোনটিকে ধ্বংস করতে পারে না? লাইসোজাইম ধ্বংস করতে পারে না কাকে? লাইসোজাইম যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, ব্যাসিলাসকেও ধ্বংস করতে পারে, স্টেফাইলোকক্কাসকেও ধ্বংস করতে পারে, স্টেপ্টোকক্কাসকেও ধ্বংস করতে পারে। কিন্তু দেখো অ্যাসপারজিলাস এটা কিন্তু একটা ছত্রাক। লাইসোজাইম কোনো ছত্রাককে ধ্বংস করতে পারে না। ছত্রাককে মেরে ফেলা তো সহজ না, ছত্রাক প্রচন্ড শক্তিশালী, বুঝছো? কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় মায়ের অমরা অতিক্রম করতে পারে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমাদের দেখো 5 রকম অ্যান্টিবডি রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি বলি। এই যে জি যেটা, এটা অমরা অতিক্রম করে, এটা অমরা অতিক্রম করে, অতিক্রম করে। তারপরে এ যেটা তোমরা মনে রাখবে, এটা হলো দুধে থাকে, মায়ের দুধে থাকে। আর আরেকটা মনে রাখবে, ইমিউনোগ্লোবিউলিন এম, IgM এর কথা বলেনি, এটা হলো রক্তের গ্রুপ তৈরি করে। এর জন্য বলি এটা হলো অ্যালার্জি তৈরি করে। এই তথ্যগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে অ্যান্টিবডি সম্পর্কে, বুঝছো? 5 রকম অ্যান্টিবডি আছে, আমি সবারই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের বললাম। সবচেয়ে বেশি থাকে অবশ্য জি, ইমিউনোগ্লোবিউলিন জির সংখ্যা সবচেয়ে বেশি। মানবদেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের কত পার্সেন্ট হচ্ছে জি? এই যে দেখো 75%ই হলো জি, সবচেয়ে বেশি থাকে এটা। কোন ইমিউনোগ্লোবিউলিন মানবদেহে সবচেয়ে কম? ই এর পরিমাণ সবচেয়ে কম, ই এর পরিমাণ সবচেয়ে কম। ক্রমানুসারে মনে রাখবে এভাবে, জ্ঞান দে। আমরা বলি না বন্ধু বান্ধবকে যে আমাকে একটা জ্ঞান দে, এই জ্ঞান দে কথাটা মনে রাখবে। জি এর সংখ্যা সবচেয়ে বেশি, ই এর সংখ্যা সবচেয়ে কম, ধারাবাহিকভাবে বোঝানো হচ্ছে এখানে। কোনটি মিশ্র ভ্যাকসিন? মিশ্র ভ্যাকসিন, কয়েক রকম ভ্যাকসিন একসাথে মিশ্রণ করা হয়েছে কোথায়? যে দেখো MMR, এটা হলো মামস, মিজলস এবং হলো রুবেলা। এই ভ্যাকসিনটা হচ্ছে একটা মিক্স ভ্যাকসিন। জিনতত্ত্ব বিবর্তন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা একটু দেখব। দেখো নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট অ্যান্টিজেন না, বা কোন অ্যান্টিজেন ব্লাড গ্রুপ নির্ধারণ করে না? দেখো আমাদের কিন্তু ব্লাড গ্রুপের এ নামের অ্যান্টিজেনও আছে, বি নামের অ্যান্টিজেনও আছে, AB দুটো অ্যান্টিজেনও থাকতে পারে, কিন্তু ও এটা কোনো অ্যান্টিজেন না। আসলে লোহিত রক্তকণিকার গায়ে যদি কোনো অ্যান্টিজেন না থাকে তখনই সে ব্লাড গ্রুপটাকে বলা হয় ও, এটাই উত্তর হবে। এটা কোনো অ্যান্টিজেনের নাম নয়। জিনতত্ত্বের জনককে আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেলটাকেই কিন্তু জিনতত্ত্বের জনক বলা হয়। গ্রেগর উত্তর দেওয়া যাবে না, গ্রেগর হচ্ছে তার উপাধি, বুঝছো? মেন্ডেল অ্যাকচুয়াল নাম, এটাই আমরা উত্তর দিব, বুঝছো? গ্রেগর কিন্তু উপাধি, গ্রেগর হলো ধর্মযাজকদেরকে বলা হয়। কোন F1 জীবকে তার প্রকৃত প্রচ্ছন্ন প্যারেন্টের সঙ্গে ক্রস করানো কি, সেটাকে বলা হয় টেস্ট ক্রস। ঠিক আছে, টেস্ট ক্রস। তোমরা মনে রাখবে একটা জীব বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ এটা জানার জন্য তাকে প্রচ্ছন্ন একটা জীবের সঙ্গে ক্রস করানো হয়, এটার নামই হলো টেস্ট ক্রস। সমপ্রকটতার কারণে মেন্ডেলের 3:1 ফিনোটাইপিক অনুপাতটা পরিবর্তিত হয়। সমপ্রকটতা এটা প্রথম সূত্রের একটা ব্যতিক্রম, বুঝছো? এখানে আমরা ব্যতিক্রম হিসেবটা পাই, এখানে আমরা পাই হলো 1:2:1। সমপ্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত? মনোহাইব্রিড ক্রস মানে হলো প্রথম সূত্র, ফার্স্ট ল অফ মেন্ডেল, এখানকার অনুপাত হচ্ছে 3:1, এটা উত্তর হবে। লিথাল জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে লিথাল জিনের ক্ষেত্রে একটা জীব মারা যায়, এই জন্য অনুপাত 3:1 অনুপাত না হয় 2:1 হয়, এটা উত্তর দিবে তুমি 2:1। নিচের কোনটি পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত? পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এটা। প্রকট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে অনুপাত কোনটা? প্রকট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে অনুপাত হলো 13:3, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, খুব প্রশ্নতে আসে এগুলা, ঠিক আছে? দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত নরমালি কত? এই যে 9:3:3:1। কোনটি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স নয়? সেক্স ক্রোমোজোমের মাধ্যমে কোন অসুখটা ছড়ায় না? দেখো বর্ণান্ধতা, হিমোফিলিয়া, জুভেনাইল গ্লুকোমা সবই হয়, কিন্তু এই যে মায়োকার্ডিয়াল ডিসঅর্ডার মানে হার্টের অসুখ, এটা সেক্স লিঙ্ক কোনো ডিসঅর্ডার নয়। এবি নেগেটিভ গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে? এবি নেগেটিভ কাকে রক্ত দিতে পারবে? এবি নেগেটিভ যে সে এবি পজিটিভকে দিতে পারবে। এবি পজিটিভ নেগেটিভ কিছু লিখেনি তো এখানে, আর কাউকে দিতে পারবে না কিন্তু, তাহলে এটাই আমরা উত্তর নিতে পারি, ঠিক আছে? ওটা মনে হয় নেগেটিভ লিখতে চাইছিল। এবি নেগেটিভ যে সে পজিটিভকেও দিতে পারবে, নেগেটিভকেও দিতে পারবে। কোনটা জীবাশ্ম পাখি মানে কোন পাখির ফসিল পাওয়া গেছে? এই যে দেখো আর্কিওপটেরিক্স, এই পাখিটারই কিন্তু ফসিল পাওয়া গেছে।
কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? তোমরা মনে রাখবে মেসোজোইক, এই জিনিসটাকে কিন্তু বলা হয় সরীসৃপের যুগ। এবার আমরা প্রাণীর আচরণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো জানবো। প্রাণীর আচরণ বিদ্যাকে কি বলা হয়? প্রাণীর আচরণ বিদ্যাকে বলা হয় ইথোলজি। ইথোলজি মানে হলো আচরণ বিদ্যা। এই তথ্যটা মুখস্থ রেখো। মাকড়সার জালে কোন ধরনের প্রোটিন থাকে? স্ক্লেরোপ্রোটিন থাকে। স্ক্লেরো আসলে হবে, বানানে একটু ভুল আছে। স্ক্লেরোপ্রোটিন থাকে মাকড়সার জালে। কোনটি প্রাণীর দেহে স্পর্শজনিত ট্যাক্সিস? এটাকে বলে থিগমোট্যাক্সিস। ঠিক আছে, থিগমোট্যাক্সিস। প্রজনন ঋতুতে কার্প জাতীয় মাছের হালদা নদীতে আগমন কোন ধরনের আচরণ? হালদা নদীতে প্রচন্ড স্রোত থাকে, স্রোতের প্রতি আকর্ষণ হয়ে মাছগুলো হালদা নদীতে চলে যায়। স্রোতজনিত ট্যাক্সিসকে বলা হয় কিন্তু রিউ ট্যাক্সিস। রিউ ট্যাক্সিস উত্তর দিবে তোমরা। আমাদের কিন্তু পড়া শেষ হয়ে গেল। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রায় 300টা এমসিকিউ সলভ করেছি। আমরা আসলে 350টা করার পরিকল্পনা করেছিলাম, অনেক প্রশ্ন রিপিট হয়েছে বলে একটু ডিলিট করতে হয়েছে। মোটামুটি 300টা এমসিকিউ আমরা বেছে বেছে সলভ করলাম। এই 300টা এমসিকিউ সলভ জানলে তোমরা অনেকটাই কমন পাবে। আমি বলবো না শতভাগ কমন পাবে, কিন্তু অনেকটাই কমন পাবে। কিন্তু একদম শতভাগ তুমি যদি কমন পেতে চাও, আরও যদি অ্যাকুরেসি বাড়াতে চাও, তোমাদেরকে অনুরোধ করব আমাদের আরও কিছু ভিডিও দেখার। দেখো এখানে 2টা ভিডিও আছে। এটা কিন্তু কৃষি গুচ্ছের জন্য টপ 800টা এমসিকিউ সলভ এই জায়গাতে আছে। এই জিনিসটা কিন্তু ফুল সিলেবাসকে টার্গেট করে, যে দেখো ফুল সিলেবাসে যে 24টা অধ্যায় সেটাকে টার্গেট করে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছিল। সাস্টে যেহেতু ফুল সিলেবাসের উপর প্রিপারেশন হয়, তোমরা এই ভিডিওটা দেখলে অনেকখানি উপকৃত হবে। তুমি যদি এখন মনে করো যে স্যার আমাদের তো শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন বেশি আসে, ফুল সিলেবাসের ভিডিও দেখতে চাই না, শর্ট সিলেবাসের উপর ভালো একটা প্রিপারেশন নিব, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা জাবি ডি ইউনিটের যে টপ 800 এমসিকিউ আমাদের ভিডিওটা আছে সেটা দেখো। বুঝছো? জাবি ডির এই ভিডিওটা খুবই ভালো করে বানানো হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বেছে বেছে সলভ করা হয়েছে এখানে। এই ভিডিওটা তোমরা দেখতে পারো। তাহলে সাস্টের যে 300 এমসিকিউ এর যে তোমরা ক্লাসটা দেখলে এতক্ষণ ধরে, সেটা তো দেখলেই, সাথে তোমরা আরো পাকাপোক্ত বায়োলজির একটা রিভিশনের জন্য হয় জাবি ডির এই ভিডিওটা দেখো, আর ফুল সিলেবাস দেখতে চাইলে তোমরা এই যে কৃষির যে 800টা এমসিকিউ এর ভিডিও, এটা একটু দেখো। ঠিক আছে? গুচ্ছের ব্যাচগুলো সম্পর্কে তোমাদের আরও একবার মনে করিয়ে দিই। গুচ্ছের অ্যাডমিশন নিয়ে আমাদের 2 রকম ব্যাচ রয়েছে। একটা হচ্ছে বায়োলজি ব্যাচ। এই বায়োলজি ব্যাচে আমরা ফুল সিলেবাসে 24টা অধ্যায় বই দাগানো এবং কনসেপ্ট সহকারে পড়বো। এখন সার চলছে, 100 টাকা সারে তোমরা 299 টাকায় ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং গুচ্ছের এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এর উপর 34টা এক্সাম এবং বাংলা ইংরেজির উপর 16টা এক্সাম, মোট 50টা এক্সাম নিব। কোর্স ফি মাত্র 199 টাকা। তোমরা এটা তো যুক্ত হতে পারবে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিব। লাস্টে আরও একটা ব্যাপার তোমাদেরকে বলি। তোমরা অনেকে আমাকে বলো যে স্যার বায়োলজি প্রিপারেশন আমাদের মোটামুটি গুছিয়ে এসছে, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রির জন্য কি করব? তোমাদেরকে একটা চ্যানেল আমি সাজেস্ট করি, মিল্টন খন্দকার। তোমাদের মিল্টন ভাইয়ের চ্যানেল অনেকেই চেনো, তোমরা মিল্টনের ক্লাসগুলো দেখতে পারো। মিল্টন আমার খুবই পছন্দের এক ছোট ভাই, তার ক্লাসগুলো অনেক দারুণ হয়। যারা আমার ক্লাস পছন্দ করো, অবশ্যই মিল্টনের ক্লাস তোমাদের পছন্দ হবে। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যারা ভাবছো, অবশ্যই মিল্টনের রেগুলার ভিডিওগুলো চেক করো। সে ফিজিক্স কেমিস্ট্রির উপরে দারুণ দারুণ সব কন্টেন্ট বানাচ্ছে, তোমাদের আশা করি আর কোনো ঝামেলা থাকবে না। আমি মিল্টনের চ্যানেলের লিঙ্কটাও কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক বেশি পরিশ্রম করো, সবার জন্য শুভকামনা রইল।